আচ্ছা, এই ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলে নিতে চাই যে এই ভিডিওটাতে মেইনলি সি এবং ডি ক্যাটাগরিকেই আমরা প্রায়োরিটি দিয়েছি, সেটা বুঝি। টোটাল ভিডিওটা করা হয়েছে, বাট এখানে এ এবং বি ক্যাটাগরির জন্য কি করতে বলা হয়েছে সেটাও কিন্তু থাকবে এখানে। ওকে, তো তোমরা এটা দেখে নিবে, যারা এ এবং বি ক্যাটাগরিতে আছো তোমরা এখান থেকে দেখে নেবে। পাশাপাশি এই ভিডিওটা বেশ বড় হয়ে গিয়েছে, আমরা চেষ্টা করেছি ছোট করার জন্য, বাট অনেক কিছু বলতে হয়েছে যেন ছোট হয়নি। দ্যাটস ওয়াই আই এম সরি। তো তোমরা ভিডিওটা দেখে নাও। গ্রিক্স অলিম্পিয়াড একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা মেনলি হচ্ছে, তোমরা যারা যারা রিজনাল তোমরা রিজনাল পজিশন পেয়েছো, রিজনাল হচ্ছে তোমরা উইনার্স যারা যারা, তারা সবাই কি করবে, তোমরা আসলে ন্যাশনালে পার্টিসিপেট করবে। তো অলরেডি বেশ কয়েকটা রিজনাল হয়ে গিয়েছে। তো তোমরা বেশ কয়েকজন আমাদেরকে আসলে মেসেজ করে জানাচ্ছো, আমাদের পেজে জানাচ্ছিলে যে কিভাবে অ্যাকচুয়ালি প্রিপারেশন নেবেন ন্যাশনালের জন্য। সো এইটার জন্যই আমরা অ্যাকচুয়ালি আমাদের আজকে এই ভিডিওটা আমরা মেনলি এখানে দেখবো কিভাবে ন্যাশনালের জন্য, ইনফ্যাক্ট শুধু ন্যাশনাল না, ন্যাশনাল থেকে ক্যাম্প টেস্ট গুলো যেমন হয় সেগুলোর জন্য তোমরা যেভাবে প্রিপারেশন নিবে, আমরা ঠিক একটা গাইডলাইন দেখানোর চেষ্টা করবো। ওকে, সো স্টার্ট। তো দেন ফার্স্ট অফ অল আমরা সিলেবাসটি নিয়ে কিছু বলিনি। তো সিলেবাসটা অ্যাকচুয়ালি আমাদের যে অফিসিয়াল সিলেবাস দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি I4 সিলেবাস দেওয়া আছে ডি ক্যাটাগরির জন্য। ওকে, সো আমি ডি ক্যাটাগরি, আচ্ছা এখানে মেনলি হচ্ছে আমাদের যে ডিসকাশনটা হবে, এটা A B C D সবার জন্যই। তবে এখানে A B যারা যারা আছে ওদের জন্য আমি কিছু, মানে আমি বলে দিব আলাদা করে। আর C আর D যারা যারা আছে ওদের জন্য প্রায় সেম। ওকে, কারণ C আর D দুইটা ক্যাটাগরি থেকেই ক্যাম্প ক্যাম্প টেস্ট এবং টেস্টি দেওয়ার সুযোগ থাকে। ওকে, তো সেই জন্য আমরা কি করব, C আর D মেইন টার্গেট থাকবে C এবং D এর জন্য। আর A এবং B ক্যাটাগরির জন্য আম, কিছু আমরা এক্সট্রা বলে দিব পাশাপাশি, যে কি কি ফলো করতে হবে, কি করতে হবে না অ্যাকচুয়ালি। আর আজকের মেইন যে গাইডলাইনটা হবে, এটা একটা স্ট্র্যাটেজিক গাইডলাইন। সো এটা মোটামুটি সবার ক্ষেত্রেই হবে। যারা এবিতে আছো তোমাদের জন্য আসলে সেই পরিসরটা একটু কম, আর যারা সিডিতে আছো তোমাদের এটা আসলে একটু আহ বড় পরিসরে তোমাদের টোটাল জিনিসটা কভার করতে হবে। তো ফার্স্ট অফ অল অফিসিয়াল সিলেবাস যারা যারা আছো, A এবং B, তোমাদের জন্য আলাদা আলাদা সিলেবাস দেওয়া আছেই। তোমরা সেই সিলেবাস গুলো দেখে নিবে। ওকে, সিলেবাসটা আমি এখানে আর দিই। আচ্ছা, তো এছাড়া C এবং D তোমাদের জন্য মেইনলি যে ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডের সিলেবাসটা আছে, এইটাই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেওয়া আছে। ওকে, তো সেখান থেকে তোমরা সিলেবাসটা দেখে নিবে কি কি দেওয়া আছে অ্যাকচুয়ালি। তো আমরা জানি অলরেডি তোমরা যারা রিজনাল দিয়েছো, আই থিঙ্ক তোমরা আসলে সিলেবাসটা দেখে ফেলেছো। তো আমরা ওই সিলেবাসের ভিতরে যাচ্ছি না। তো দেখা যায় ফিজিক্স অলিম্পিয়াডের জন্য আমরা একটা বইকে খুব একদম বেসিক বই হিসেবে ধরি, কাইন্ড অফ একটা ফাউন্ডেশন বই। সেই বইটার উপর ডিপেন্ড করে আমাদের টোটাল সবকিছু আমরা যে কোয়েশ্চেন সেট করা বা এইসব কিছু হয়, এগুলো হয়ে থাকে। তো আমি অ্যাকচুয়ালি বলছি হালিডে রেসলি ক্রেনের যে ফিজিক্স বই আছে সেটার জন্য। তো এইটা টোটাল দুইটা ভলিউম আছে, দুইটার ভলিউম মিলে প্রায় 52 চ্যাপ্টার্স। তো প্রত্যেকটা আলাদা আলাদা টপিক। আচ্ছা, তো আমি বলবো এটা তো সিলেবাস আছেই, পাশাপাশি তোমাদের জন্য অফিসিয়াল সিলেবাস হচ্ছে এই এইচআর কে প্রত্যেকটা চ্যাপ্টারে যা যা টপিক গুলো আছে সেগুলো দেখে ফেলা। এখন ফার্স্ট অফ অল একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমরা এখন ন্যাশনালি প্রিপারেশন নিচ্ছ। আজকে থেকে প্রায় তোমাদের জন্য ধরে নিচ্ছি অ্যাভারেজে 20 ডেজ পাবা। ওকে, 20 দিন বা 3 উইকস তোমরা পাচ্ছ। তো এর মাঝখানে নতুন কোনো থিওরি শিখে খুব বেশি যে একদম ডেভেলপ করতে পারবা বিষয়টা তেমন না। তো এখানে আমরা কি করতে পারি, আমরা আগে দেখবো এই ডোমেইন গুলো সম্পর্কে আমাদের জানা আছে কিনা। যেমন ক্লাসিক্যাল মেকানিক্স, মেকানিক্স সম্পর্কে আমি জানি কিনা। তো আমাদের স্টুডেন্টের ক্ষেত্রে যেটা হয় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ওদের মেকানিক্স থেকে মোটামুটি ভালো ফাউন্ডেশন থাকে। এরপর যেটা নিয়ে ফাউন্ডেশন থাকে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম, এটা। আচ্ছা, তো দেখা যায় সবচেয়ে উইক যে সকল টপিক গুলো থাকে, সেটা হচ্ছে কি এই ডাটা অ্যানালাইসিস, রিলেটিভিটি, মডার্ন ফিজিক্স, অপটিক্স। তো এইভাবে আমি একটা শ্রেণী অনুসারে সাজিয়েছি। তো তোমাদের যেটা করতে হবে, তোমাদের এটা প্রয়োজন নেই যে 52 চ্যাপ্টার্স আমি টোটাল সিলেবাসের প্রত্যেকটা টপিক নতুন নতুন করে শেখা। আর ইনফ্যাক্ট খেয়াল করে দেখবে তুমি অনেক কিছু এখান থেকে পারো। যেটা করবে এই প্রত্যেকটা ডোমেনের আন্ডারে যা যা আছে, এখান থেকে বেসিক গুলো ফার্স্ট অফ অল ক্লিয়ার করবে। ওকে, বিশেষ করে যারা A আর B ক্যাটাগরি আছো, তোমাদের সিলেবাস অনুসারে, তোমাদের যেই সিলেবাসটা দেওয়া আছে সেই অনুসারে তোমরা এই ডোমেন গুলোর ভিতরে দেখবে যে কি কি বিষয়গুলো আছে। তো হতে পারে যে তোমাদের মডার্ন ফিজিক্স, রিলেটিভিটি, ডাটা অ্যানালিসিস নিয়ে আসলে তেমন কিছু দেওয়া নেই। ওকে, তো ডাটা অ্যানালিসিস এবং ম্যাথমেটিক্স পার্ট নিয়ে আমি একটু পরেই বলছি। ইভেন দেখা যায় ন্যাশনাল ক্ষেত্রে আমাদের যে মেইন প্রবলেমটা থাকে, যেটা আমাদেরকে ফেস করতে হয়, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স।
ওকে, দেখা যায় যে আমরা থিওরিটা বুঝতে পারছি, কোশ্চেনটা ঠিক মতো ইন্টারপ্রেট করতে পারছি না, এটা একটা প্রবলেম। পাশাপাশি ইন্টারপ্রেট কিছুটা করতে পারলেও এটা ম্যাথমেটিক্স এর আন্ডার কিভাবে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করব, কিভাবে সলভ করব, সেই জিনিসটা আমরা বুঝতে পারি না। তো এটা একটা মেজর প্রবলেম হচ্ছে আমাদের ম্যাথামেটিক্স, ফিজিক্সের জন্য সেটা দুর্বল। তো আমাদের ম্যাথামেটিক্স এর ফাউন্ডেশন যতটা পারি আমরা স্ট্রং করব, তাহলে দেখা যাবে ফিজিক্স এর কনসেপ্ট গুলো থাকলে আমরা ইজিলি প্রবলেম গুলোকে সলভ করতে পারবো। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম, তোমরা প্রত্যেকটা ডোমেইন অনুসারে সিলেবাস দেখে দেখে দেখবে যে কি কি টপিক গুলো আছে। ওই টপিক গুলো ফার্স্ট অফ অল একটা কি করবে, টোটাল সবকিছু চেক করে দেখবে। এখন বিষয় হচ্ছে আম, কি কি করতে পারো। ফার্স্ট অফ অল তোমরা যখন এই টপিক গুলো দেখছো, মানে ডোমেইন গুলো দেখছো, এই ডোমেইনের আন্ডারে তোমরা সিলেবাসটা নাও, সিলেবাস নিয়ে হচ্ছে দেখো এই টপিকটা পারো, এই টপিকটা পারো। খেয়াল করে দেখবে যে যারা মেইনলি যারা সি এবং ডিতে আছো, যে কিছু টপিক ছাড়া, মানে হাতে গোনা প্রত্যেকটা টপিক থেকে প্রত্যেকটা ডোমেইন থেকে 5-6টা টপিক আছে, এগুলো বাহিরে তুমি মোটামুটি সবগুলোই জানো। এখন যেগুলো জানো ওগুলো আবার মানে খুব বেশি দেখার প্রয়োজন নেই। যেটা করতে পারো ওগুলো নিয়ে একটা সামারি দেখতে পারো। ওকে, আচ্ছা। তো আমাদের এই যে ভিডিওতে আছে, আমরা এই ভিডিওতে রিসোর্সেস কথা বলেছি। আমরা আলাদা রিসোর্সেস বলতে হচ্ছে প্রবলেম সলভিং কিভাবে করবো, প্রবলেম সলভিং রিসোর্সেস সেটাও বলেছি। কিছু বুকসের কথাও বলেছি, এবং কিছু টপিকস এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এবং যেটা খুবই ইম্পর্টেন্ট, কিছু স্কিলস নিয়ে আমরা কথা বলেছি, যে কি কি স্কিলস গুলো যদি আমি আমাদের মাঝখানে রাখতে পারি, আমার মাঝখানে রাখতে পারি, তাহলে আমি ফিজিক্স অলিম্পিয়াড ন্যাশনালটাকে আমরা ক্র্যাক করতে পারবো। ওকে, তো এই টপিক গুলো দেখো, এই টপিক গুলো দেখে দেখে ফার্স্ট অফ অল তুমি সিলেবাসটা করার চেষ্টা করো, তোমার আন্ডার আনার চেষ্টা করো, যে হ্যাঁ আমি এই এই বিষয়গুলো জানি। যদি যদি এমন হয়, যেটা মেনলি হয় যে ন্যাশনাল ক্ষেত্রে কোয়েশ্চেন করে হয়তো বা মেকানিক্স থেকে থাকে, ইলেকট্রোম্যাগনেটিজম থাকে, থার্মোডাইনামিক্স থেকেও থাকে, অপটিক্স নিয়ে হালকা পাতলা থাকতে পারে। আর বাকি যেগুলো আছে ওগুলো হচ্ছে রিলেট করে দেয়, যেমন মেকানিক্সের মাঝখানে রিলেটিভিটি দিয়ে দিল কাইন্ড অফ অ্যাটাচড করে, মানে একটা প্রবলেমের একটা সেকশনের লিংক ধরে আরেকটা দিয়ে দিল। এটা করে যেতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, যেটা রিসেন্ট ইয়ার্স নিয়ে আসছে, সেটা হচ্ছে ডাটা অ্যানালিসিস। ওকে, এটা মেনে হচ্ছে এক্সপেরিমেন্ট পার্টের অংশ হিসেবে ডাটা অ্যানালিসিস থাকে। সো আমরা যেটা দেখে থাকি যে ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড বা এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াড, এদের ক্ষেত্রে একটা বা দুইটা, আইএফ এর ক্ষেত্রে দুইটা এক্সপেরিমেন্ট থাকে, এফোর ক্ষেত্রে একটা এক্সপেরিমেন্ট থাকে। ওই এক্সপেরিমেন্টটাকে আমাদেরকে ভালো করার জন্য আমরা যাতে আগে থেকে জিনিসটাকে একটু হালকা পাতলা ধারণা পেতে পারি, যেটা হয় বাংলাদেশিদের ক্ষেত্রে এই এক্সপেরিমেন্ট পার্টটুকুতে আমাদের আসলে বেসিকটা খুব দুর্বল থাকে, উইক থাকে। সো ওইটাকে ক্র্যাক করার জন্য আমরা ডাটা অ্যানালিসিস এই পার্টটুকু দেখা যায় ন্যাশনাল এখন দিয়ে দিচ্ছে। সো এইটা কাইন্ড অফ একটু অ্যান্টিসিপেট করাই যায় যে এই বছরও ডাটা অ্যানালিসিস থেকে একটা কোয়েশ্চেন থাকবে। এবং ডেটা অ্যানালিসিস এটা নিয়ে আমাদের মানে জাস্ট পড়াশোনাটা বেশ কম। সো আমরা যদি এইটাকে একটু স্ট্রং, মানে এই পার্টটুকু মেনলি আমি বলবো, জাস্ট থিওরি শিখতে হলে আমার ডেটা অ্যানালিসিস এই থিওরিটুকু শেখা উচিত। এটা শিখতে পারলে দেখবে যে অন্য কিছু থেকে তুমি মোটামুটি কিছুটা হলেও আনসার করতে পারছো। একদম কিছু না পারার থেকে কিছুটা আনসার করতে পারো, অবশ্যই বেটার। ওকে, আচ্ছা। তো দেখি আমাদের নেক্সট কি আছে। নেক্সট হচ্ছে ম্যাথামেটিক্স নিয়ে আমরা কিছু টপিকস আছে, টপিকস নিয়ে আমি আর কিছু বলে দিয়েছি এখানে। ফার্স্ট অফ অল যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। এটা তোমাকে মোটামুটি জানতেই হবে। আমরা যেটা জানি কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এটা নিয়ে মোটামুটি জানা থাকে। ওকে, সো এটা আমরা মোটামুটি জানি। বাট যেটা আমাদের গ্যাপ আছে সেটা কি, আমাদের এই পোলার কোঅর্ডিনেট সিস্টেম গ্যাপ আছে, সিলিন্ড্রিক্যাল বা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, সো মেনলি কি কি করবো, এগুলো আসলে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম এগুলোর আন্ডার চলে আসে। কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম এটা থেকে একটা বলতে পারো হচ্ছে সিলিন্ড্রিক্যাল স্ফেরিক্যাল, একটা হচ্ছে তোমার রেক্টেঙ্গুলার কার্ভিলিনিয়ার। ওকে, তো এতগুলো মেনলি ওইসব কথা থাক। যেটা করতে পারো, ফার্স্ট অফ অল তোমাদেরকে এই পোলার কোঅর্ডিনেট এটা তোমাকে জানতে হবে। সো পোলার কোঅর্ডিনেট এখানে মেইনলি বোঝানো হচ্ছে যে 2D তে থাকবে। ওকে, বাট যখন সিলিন্ড্রিক্যাল আর স্ফেরিক্যাল বলবো তখন এটা 3D বোঝাচ্ছে। সিলিন্ড্রিক্যাল যদি কোনো মুভমেন্ট মেইনলি প্রবলেমের যে স্টেটমেন্ট থাকে ওটা থেকে বুঝতে পারবে যে আসলে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আলোচনা করলে সুবিধা হবে নাকি স্ফেরিক্যাল নিয়ে করলে সুবিধা হবে। সো প্রবলেম দেখে দেখে দেন তুমি আইডিয়া করতে পারো। যেমন তোমাদেরকে একটা আইডিয়া দিতে পারি, আমাদের একটা প্রবলেম দেওয়া আছে। এটা হচ্ছে লাস্ট ইয়ারের ডি ক্যাটাগরি একটা প্রবলেম। তো এখানে ফার্স্ট যে কোয়েশ্চেনটা বলা আছে, আমি টোটাল প্রবলেমটা পড়ছি না, ওকে, তোমরা পড়ে দেখতে পারো। তোমরা এখানে পজ করে প্রবলেমটা পড়ে দেখতে পারো। সো ফার্স্ট যে কথা বলে দেওয়া আছে যে ইফ দ্য ভার্টিক্যাল অ্যাঙ্গুলার ডিফ্লেকশন, আচ্ছা, সো এখানে এই যে অ্যাঙ্গেলটা আছে, এটা কতটুকু ডিফ্লেক্ট করবে, এইটা যদি থেটা হয়, দেন হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেট অফ দ্য স্পিনিং মাস এম। এখন এম এর কোঅর্ডিনেটটা কি হবে, খেয়াল করে দেখো। এটা কিন্তু আসলে 2D, মানে 2D কোঅর্ডিনেট না, অ্যাকচুয়ালি এটা 3D তে বলতে হবে।
কারণ এই এম এই এম কি করছে, সে একটা এইভাবে একটা সার্কেলে ঘুরতেছে। ওকে, এটা এটা ঘুরতেছে, পাশাপাশি এই এম এর সে এই থেকে একটা ডিরেকশন আছে, এবং ওয়াই থেকে এই অ্যাক্সিসেও একটা ডিরেকশন আছে। ওকে, এখন খেয়াল করে দেখো, আলটিমেটলি সবকিছু যদি তুমি বুঝতে পারো, দেখবা এটা একটা স্ফেরিক্যাল, সরি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম যদি তুমি চিন্তা করো, তাহলে জিনিসটা অ্যাকচুয়ালি ভালো স্যুট করে। ওকে, এই জন্যই বলছিলাম যে কোঅর্ডিনেট সিস্টেমটাকে তোমাকে ভালো করে পড়তে হবে। হুম। আচ্ছা, পাশাপাশি আমাদের যে ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ডিস্টেন্স বা আদার্স যে সকল ফিজিক্যাল কোয়ান্টিটিস গুলো আছে, সেই কোয়ান্টিটিস গুলোকে এইভাবে কোঅর্ডিনেটের মাধ্যমে এক্সপ্রেস করা শিখতে হবে, এবং একইভাবে সেটা ভেক্টরের মাধ্যমে এক্সপ্রেস করা শিখতে হবে। এবং প্রায় কোয়েশ্চেন করে থাকে যে কোনো একটা কোয়ান্টিটি বা কোনো একটা এক্সপ্রেশন সেটাকে ভেক্টরের মাধ্যমে দেখাতে। সো ভেক্টরের মাধ্যমে কিভাবে ইকুয়েশন গুলো লিখতে হয়, ফিজিক্যাল কোয়ান্টিটিস গুলো কিভাবে এক্সপ্রেশন করতে হয়, সেগুলো শিখতে হবে। আচ্ছা, দেন হচ্ছে অ্যালজেব্রার পার্টটুকু। দেখা যায় যে অ্যালজেব্রার পার্টটুকুতে আমরা আসলে, মানে এটা ডিরেক্ট কখনো আসে না, এটা প্রত্যেকটা জায়গায় যে তুমি একটা ইকুয়েশন নিয়েছো, ইকুয়েশন সলভ করতে হবে, সেটা অ্যালজেব্রা। তো এইভাবে এইটা একদম প্যাসিভ বাট খুবই ইম্পর্টেন্ট। তো এখানে কি করতে পারো, একটা হচ্ছে রেশিওস এন্ড প্রপোর্শনস। এইটা নিয়ে যদি ভালো ধারণা থাকে, তুমি কিছু কিছু জায়গায় দেখবে যে ইকুয়েশন নিয়ে কাজ করছো, বাট ওই জায়গায় তুমি কোনো না কোনো ভাবে রেশিওস নিয়ে কাজ করতে পারো। আবার রেশিওস নিয়ে কাজ করতে গেলে সেই টোটাল যেই প্রবলেম সলভিং এর বিষয়গুলো, সেটা কিন্তু ইজি হয়ে যায়। ওকে, সো এটা নিয়ে তোমার যদি বেসিক ধারণা থাকে, তাহলে তুমি আলটিমেটলি প্রবলেম যখন দেখবে, সেই প্রবলেমের সিচুয়েশন বুঝে তুমি এটা ইউজ করতে পারবে চাইলে। আচ্ছা, এন্ড আরেকটা কি, একটা হচ্ছে ইনইকুয়ালিটিস এন্ড বাউন্ডিং। সো এখানে এটা বলতে বোঝানো হয়েছে, ইনইকুয়ালিটিস তো বুঝে অসমতা। মানে এখানে ইকুয়াল সাইন থাকবে না, হয় গ্রেটার দেন, হয় লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন আর ইকুয়াল, এই ধরনের সাইন গুলো থাকবে। তো এটা দ্বারা কি বুঝাতে পারবো, এটাতে আমরা চাইলে একটা লিমিট সেট করতে পারবো। ধরলাম, আমি বললাম যে এক্স হচ্ছে 5 থেকে ছোট, 3 থেকে বড়। Okay, তার মানে এক্স এর ভ্যালু গুলো একটা আইডিয়া করতে পারছি, এটা অবশ্যই কি হবে, এটা 3 থেকে বড় হবে, 5 থেকে ছোট হবে। এখন যদি আমি বলি এক্স হচ্ছে একটা ইন্টিজার, তুমি বলে ফেলতে পারবে যে হ্যাঁ, এক্স হচ্ছে কি 4। তো এটা একদম বেসিক একটা আইডিয়া দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তুমি যখন ইনইকুয়ালিটিস নিয়ে হালকা পাতলা ধারণা থাকবে, তুমি একটা ভালো করে একটা বাউন্ডিং ক্রিয়েট করতে পারবে। ওকে, তোমার অ্যান্সারটা কোথা থেকে কোন, মানে কোন রেঞ্জের মাঝখানে থাকবে, তুমি সেটা আইডিয়া করতে পারবে। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে সিস্টেম অফ ইকুয়েশনস। এটা তো বলার কিছুই নেই, ইকুয়েশন থাকবে, ইকুয়েশন গুলো ফর্ম হবে, ইকুয়েশন গুলো আমাকে সলভ করা শিখতে হবে। দেন হচ্ছে বাইনোমিয়াল এক্সপ্যানশন, এটা সিরিজের মাঝখানে চলে যায় আমাদের, পরবর্তীতে সিরিজ আছে, এখানে এখানে পেয়ে যাবে। সো আচ্ছা, ওটা আমরা তখনই আমরা সেটাকে ডিসকাস করছি। ট্রিগোনোমেট্রি নিয়ে, ট্রিগোনোমেট্রি অবশ্যই ইউজ হয়, বেশ ভালো মতো ইউজ হয়। সো তোমার এখানে এইচএসসি লেভেলে যে সকল স্ট্যান্ডার্ড আইডেন্টিটিস গুলো আছে, সেগুলো তোমাকে জানতে হবে। কম্পাউন্ড অ্যাঙ্গেলস এর মাঝখানে পড়ে যায়। স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন, সো এটা ক্ষেত্রে কি, আমরা কখনো সাইন থিটাকে থিটা ধরি। হুম, যদি থিটা খুবই ছোট হয়, সাইন থিটা ট্যান থিটা এগুলো থিটা ধরি। সো এই ধরনের কিছু অ্যাপ্রক্সিমেশন এগুলো থাকা। আর এটা হচ্ছে কনভার্টিং জিওমেট্রি টু ট্রিগোনোমেট্রি। সো জিওমেট্রিতে যে সকল যেই কোনো একটা ফিগার আছে বা একটা মোশন, সেটাকে কিভাবে ট্রিগোনোমেট্রি আন্ডারে আমি আনতে পারি, এইটার জন্য হালকা পাতলা প্র্যাকটিস করা। তো দেখা গেল এটা কিন্তু টোটাল একটা প্র্যাকটিস আইটেম। এটা হচ্ছে প্র্যাকটিস আইটেম, তুমি এটা বইয়ে ঠিক থিওরি আকারে কিছু পাবা না। মানে হচ্ছে ল অফ সাইন কোসাইন, এটা আমরা মোটামুটি সবাই জানি। যদি নাও জেনে থাকি, তাহলে তোমরা এটা জাস্ট থিওরি গুলো দেখে নিতে পারো, বেশ সহজ জিনিস ল অফ সাইন এবং কোসাইন কি জিনিসটা। আচ্ছা, দেন ভেক্টর নিয়ে বলেছিলাম যে ভেক্টর নিয়ে কি করতে হবে। ভেক্টর মেইন যেটা বলে, যে একটা প্রবলেম, মানে একটা স্টেটমেন্ট থাকে, যেটাকে আমরা স্টেম বলছি বা উদ্দীপক বলছি, সেই সিচুয়েশনের আন্ডারে কোনো একটা কোয়েশনে বলে দেয় যে তুমি এই ফোর্সটা বের করছো, বা এই সিস্টেম অফ টোটাল ফোর্স, সেটাকে তুমি ভেক্টরের মাধ্যমে এক্সপ্রেশন করো, মানে এক্সপ্রেস করো। সো সেভাবে আমাদেরকে আসলে তাহলে ভেক্টর এক্সপ্রেশন সেটা দেখতে হবে। আর এছাড়া ফিজিক্সে আসলে ভেক্টরের যেই ডট প্রোডাক্ট থাকে, ক্রস প্রোডাক্ট থাকে, এগুলো খুবই মানে খুবই ইউজ হয়। তো এটা নিয়ে আমাদের বেসিক আইডিয়া থাকতে হবে যে ক্রস প্রোডাক্ট এটা কি কি ধরনের হতে পারে। আমাদের একটা জিনিস বলে রাখি, আমাদের কিন্তু আসলে অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে, এইটা নিয়ে আমাদের সবারই আইডিয়া খুব বেশি একটা ক্লিয়ার থাকে না। ওকে, সো আমি বলবো যে তোমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম, টর্ক, এগুলো নিয়ে একটু ভালো মতো তোমাদের একটা আইডিয়া থাকা উচিত। মানে এই বিষয়গুলো নিয়ে তোমাদের বেসিকটা ক্লিয়ার থাকা উচিত। এখন এটা কেন ক্লিয়ার থাকা উচিত, কারণ এই জায়গায় যখন বেসিকটা একটু উল্টাপাল্টা হবে, তুমি প্রবলেমটাকে তো প্রথমত মনে হবে যে তুমি হ্যাঁ সলভ করতে পারছো, বাট অ্যাকচুয়ালি তুমি টোটাল পয়েন্টটা ধরতে পারবা না। সো আমাদের ফিজিক্স অলিম্পিয়াডের ক্ষেত্রে বা কোনো একটা অলিম্পিয়াডের প্রবলেম গুলো যখন আমরা সলভ করার চেষ্টা করি, তো দুই ধরনের সিনারিও হতে পারে। একটা হচ্ছে যে আমি এটা পারতেছি না, দেন হচ্ছে আমরা অ্যাপ্রোচ করি, বাট অ্যাপ্রোচটা ভুল হয়। সো
পারতেছি না ওকে, এটা ওকে, বাট যখন অ্যাপ্রোচ করি অ্যাপ্রোচটা ভুল হয়, সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না যে আমাদের ভুল হচ্ছে কি হচ্ছে না। ওই ক্ষেত্রে আমাদের কিছু বেসিক ক্লিয়ার থাকা লাগবে। যেমন এখানে বললাম অ্যাঙ্গুলার মোমেন্টামের কথা, টর্কের কথা, এগুলো বেসিকটা যদি ক্লিয়ার রাখতে পারি ওই বিষয়গুলোতে আমরা সুবিধা পাবো। আচ্ছা, আর বাকিগুলো হচ্ছে তোমরা মোটামুটি জানোই, এগুলো মোটামুটি বেসিক। রিজনের ক্ষেত্রেও সেম ছিল, এটার ক্ষেত্রেও সেম। দেন দেখি, দেন আমাদের খুবই ইম্পর্টেন্ট ম্যাথামেটিক্সের জন্য ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন। সো ডিফারেন্সিয়েশন অ্যাজ এ রেট অফ চেঞ্জ, যখনই চেঞ্জের কথা বলবে, মানে এটা চেঞ্জ হচ্ছে এনিহাও, সেটা ভেলোসিটি হতে পারে, অ্যাক্সিলারেশন হতে পারে, সেটা এনিথিং যেটা চেঞ্জ হচ্ছে, সেটা যদি বলে তাহলে সেখানে ডিফারেন্সিয়েশন ইউজ করা যাবে। এটা তোমাকে শিখতে হবে কিভাবে ডিফারেন্সিয়েশন ইউজ করতে হবে অ্যাজ এ রেট অফ চেঞ্জ। আচ্ছা, তো এটা নিয়ে আমাদের যেই ফ্রি কোর্স ছিল একটা, সেই কোর্সে আমরা একটা ভিডিও দিয়েছি, ওখানে হালকা পাতলা আইডিয়া পেয়ে যাবে। তার হচ্ছে টাইম ডেরিভেটিভ। সো টাইম ডেরিভেটিভ বলতে কি, ফিজিক্যাল অনেকগুলো কোয়ান্টিটিস থাকে, যেগুলো হচ্ছে আসলে টাইম দ্বারা সেটাকে ডেরিভেটিভ করতে হয়, ওগুলো আমাদেরকে আলাদা করে দেখতে হবে যে আচ্ছা এই টপিক গুলো আছে, এই কোয়ান্টিটিস গুলো আছে, সেগুলোকে আমরা টাইম দ্বারা কি করি, ডিফারেন্সিয়েশন করি, দেন হচ্ছে আমি আরেকটা টার্ম পাই। সো টাইম দ্বারা ডেরিভেটিভ করলে কি কি জিনিস পাবো? ওকে, যেমন একটা কথা যেটা আমরা নর্মালি এক্সপ্রেশন হিসেবে লিখতে পারি, যদি টাইম থাকে, এভাবে বলি যে থেটা, থেটা কি, থেটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার ডিস্টেন্স। ওকে, অ্যাঙ্গুলার ডিস্টেন্স। সো এটাকে যখন আমি ডট দিব, ডট বলতে হচ্ছে এখানে টাইম দ্বারা এটাকে ডিফারেন্সিয়েট করছি, তাহলে এটা কি বোঝাবে? এটা বোঝাবে হচ্ছে ওমেগা, দ্যাট মিনস অ্যাঙ্গুলার ভেলোসিটি। আচ্ছা, তো থেটার যখন আমি ডাবল ডট দিব, এটা বলতে কি বোঝাবে? এটা বোঝাবে আলফা, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। সো এইভাবে অনেকগুলো টার্ম থাকে যেগুলো তুমি টাইমের মাধ্যমে কি করতে পারো, ডিফারেন্সিয়েট করতে পারো। মানে ডিফারেন্সিয়েশন করা থাকে, আমাদের কোয়ান্টিটিস গুলো এরকম থাকে। সো ফিজিক্সের ক্ষেত্রে এই জিনিসটা খুবই পাবে, যেখানে রেট, শুধুমাত্র রেট বের করতে বলে তাহলে বুঝতে হবে এটা টাইম দ্বারা ডেরিভেটিভ করতে হচ্ছে, বা এনিহাও কোনো একটা হিন্ট থাকবে যে টাইম দ্বারা ডেরিভেটিভ করতে হবে। সো এগুলো কি আলাদা করে দেখার চেষ্টা করবে। দেন হচ্ছে কি ডিফারেন্সিয়েশনের ফিল্ডস, যেখানে আমরা গ্রেডিয়েন্ট বলে থাকি, যেটা ডিস্টেন্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা। যেমন মোস্ট প্রবাবলি গত বছর সি ক্যাটাগরিতে ক্যাম্প টেস্ট সম্ভবত, বা এনিহাও কোনো একটা ই ছিল, এক্সপ্রেশন, একটা কোয়েশ্চেন ছিল যেখানে হচ্ছে এমন ছিল যে একটা ক্লাউড ক্লাউড হচ্ছে স্প্রেড করছে। সো ওই ক্লাউডটা স্প্রেড করছে ডিস্টেন্সের রেসপেক্টে, তার আসলে ডিফারেন্সিয়েশন বা এমন কোন একটা কোয়েশ্চেন ছিল, ওইখানে মেনলি ডেরিভেটিভটা বের করতে হতো ডিস্টেন্সের রেসপেক্টে। সো এই ধরনের কোয়েশ্চেন করতে পারে। এই জন্য ফিল্ডের ক্ষেত্রে কি ধরনের ডিফারেন্সিয়েশন হবে এগুলো আমরা জানবো। সো ফিল্ড কি শুধুমাত্র লেন্থ এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস বরাবরই হয় না, এটা কি হতে পারে এক্স ওয়াই জে তিনটা অ্যাক্সিস বরাবরই হতে পারে। তো এই জন্য আমরা গ্রেডিয়েন্ট ইউজ করি, সেটা আমরা এই ধরনের একটা সাইন দিয়ে বোঝাই, এটা কিন্তু আমরা সাইন বলি। ওকে, তো আবার দেখো তুমি যখন এই সাইনটা দিকে দেখছো, যারা যারা এইচএসসি তে আছো তোমরা সরাসরি চলে যেতে পারো যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মেইনলি এই ক্ষেত্রে প্রয়োজন হয় না। হুম, সো কিছু কিছু ক্ষেত্রে হয়তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন লাগতে পারে, বাট পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এটার জন্য কিন্তু এটার টপিকটা কাইন্ড অফ একটু ব্রড, তো এটা আমাদের প্রয়োজন হয় না, তো ওইখানে যাওয়ার প্রয়োজন নেই। ওকে, মানে হচ্ছে ফাইন্ডিং এক্সট্রিমস, এটা আমরা জানি যে ম্যাক্সিমা মিনিমা এগুলো কিভাবে বের করতে হয়। তো দেখা যায় শুধুমাত্র ম্যাক্সিমাম মিনিমা বের করার জন্য কিন্তু আসলে এই ধরনের মানে প্রবলেমগুলো থাকে না। এনিহাও কোনো একটা প্রবলেমের আন্ডারে কোনো একটা ফিক্স সিচুয়েশনে তখন তোমার মনে হচ্ছে যে না, আমাকে এক্সট্রিমটা দেখতে হবে। হ্যাঁ, যদি কোয়েশ্চেনে নাও চেয়ে থাকে তখন তখন এক্সট্রিম মানে তোমার মনে হচ্ছে যে না, এক্সট্রিমটা যদি জানতে পারতাম তাহলে আমার জন্য সুবিধা হতো, তখন তুমি তো আসলে কিন্তু ডিফারেন্সিয়েশন হেল্পটা নিতেই পারো। ওকে, দেন সেটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডেসক্রাইবিং মোশন। সো তুমি দেখবে খেয়াল করে যে প্রবলেম গুলো যেমনই হোক, কোনো না কোথাও সেখানে মোশন হচ্ছে। মেইনলি আমরা কি জিনিস দেখেছি, ইকুইলিব্রিয়াম, একটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, একটা হচ্ছে তোমার বলতে পারো ডাইনামিক ইকুইলিব্রিয়াম, বা নর্মালি আমরা স্ট্যাটিক এবং ডাইনামিক্স এই দুইটা পার্টে ভাগ করে থাকি। সো আমাদের যেটা ফার্স্ট ই থাকে, অ্যাপ্রোচ থাকে স্ট্যাটিক্স নিয়ে, যে স্ট্যাটিক্স এর ক্ষেত্রে ফোর্স গুলো কিভাবে আছে, সেটা কি মানে ব্যালেন্স আছে কিনা, ব্যালেন্স হলে আমরা কি করতাম, যে ফোর্স বডি ডায়াগ্রাম এফবিডি এগুলো ড্র করতাম, তাই না? তো এইভাবে আমাদের যেটা মানে আমাদের যারা যারা প্রবলেম সলভ করছো, রিজনালি তোমরা যারা টিকে গেছো, তোমাদের কিন্তু আলটিমেটলি এটা নিয়ে একটা এক্সপিরিয়েন্স আছে যে স্ট্যাটিক পর্যায়ে কোন একটা বডি ক্ষেত্রে কিভাবে আমরা এফবিডি ড্র করি, বা একটা স্ট্যাটিক অবস্থায় কিভাবে ডিফাইন করি। বাট যেটা আমাদের একটু গ্যাপ থেকে যায় সেটা হচ্ছে মোশন থাকলে কোন একটা বডি কিভাবে আমাকে ডিসক্রাইব করতে হয়। সো ওই ক্ষেত্রে যখন আমি ডিসক্রাইব করার চেষ্টা করবো, তখন কিন্তু আলটিমেটলি আমার ডিফারেন্সিয়েশন প্রয়োজন হবে। এটা কিন্তু আইডিয়া করা যায়, কারণ কি মোশন মানে হচ্ছে সেটা চেঞ্জ হচ্ছে, যদি চেঞ্জ হয় তাহলে অবশ্যই ডিফারেন্সিয়েশন কোনো না কোনো ভাবে লাগবেই। ওকে, সো ডিসক্রাইবিং মোশন এটা বলতে গেলে তোমাকে আসলে ডিফারেন্সিয়েশন ইউজ করতে হবে। একটা আইডিয়া দিতে পারি, যেমন আমি এই প্রবলেমটাকে রেফারেন্স নিচ্ছি। ওকে, সো
যদি দেখি এখানে কি করতে বলা হয়েছে কি, যে হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি, হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য সিস্টেম। আচ্ছা, টোটাল সিস্টেমে কাইনেটিক এনার্জি এটা বের করতে বলা হয়েছে ইন টার্ম অফ অ্যাঙ্গুলার ভেলোসিটিস। আচ্ছা, এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি কি বলে দেওয়া আছে, ওমেগা বলে দেওয়া আছে। আচ্ছা, তো নোট দ্যাট দ্য থিটা ইজ নট এ ফিক্সড ভ্যালু, থিটাটা চেঞ্জ হচ্ছে, ওকে। দেয়ার ক্যান বি কন্ট্রিবিউশন, সো থিটার জন্য কিন্তু কন্ট্রিবিউশন থাকতে পারে, যেখানে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য মোশন টু। তো মেনু বলা বলা হচ্ছে যে থিটা যদি চেঞ্জ হয় তাহলে ভেলোসিটিও কিন্তু চেঞ্জ হতে পারে, তাই না? ভেলোসিটিও চেঞ্জ হতে পারে। সেই অনুসারে আমি এক্সট্রা কিছু কাইনেটিক এনার্জি পাবো। আর কাইনেটিক এনার্জি তো মেইনলি ভেলোসিটির উপর ডিপেন্ড করছে। তো দেখা যাবে থিটা চেঞ্জ হওয়া মানে হচ্ছে, থিটা হচ্ছে এইটাকে থিটা বলছিল তারা, তাই তো? কোয়েশ্চেন অনুসারে এটা হচ্ছে থিটা। আচ্ছা, আর এটা হচ্ছে ওমেগা ভেলোসিটি, থিটা মুভ করছে, ওমেগা ভেলোসিটি মুভ করছে। থিটা ভ্যালু যদি চেঞ্জ হয় তাহলে এখানে কি, এই যে দেখো, আম, এই বডিটা উপরের দিকে যাবে, তাই না? কিছুটা উপরের দিকে চলে যাবে। আবার দেখো, মানে বলছি এইটাকে আমি কি লিখতে পারি, এটাকে বলতে পারি আমি এল সাইন থিটা। এটাকে বলতে পারি ভাবে এল কস থিটা। এটা হচ্ছে এল কস থিটা, আর এটাকে বলতে পারি এল সাইন থিটা, এল সাইন থিটা। সো যদি এমন হয় থিটা ভ্যালু বেড়ে যায় তাহলে এল কস থিটা এটা কি হবে, এটা কমে যাবে, এল সাইন থিটা এটা বেড়ে যাবে, ওকে। আচ্ছা, আবার যদি এমন হয় যে না থিটা ভ্যালুটা কমে যাচ্ছে, তাহলে ঠিক এটা অপোজিট ঘটবে। তো এটা যেটা দেখো এল সাইন থিটা এটা চেঞ্জ হচ্ছে, এল কস থিটা এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এটার জন্য তুমি আলাদা আলাদা কিন্তু দুইটা ভেলোসিটি পাচ্ছ। হুম, সেটার জন্য তুমি এখানে আবার কি পাবা, কাইনেটিক এনার্জি পেয়ে যাবা। তো এটাই বোঝানোর চেষ্টা করছি যে তুমি দেখো, যখন মোশনটাকে আমরা ডিসক্রাইব করব তখন কিন্তু আলটিমেটলি ডিফারেন্সিয়েশন প্রয়োজন হয়। তো এখানে আসলে এই যে ভেলোসিটি এটা চেঞ্জ হচ্ছে, এটাকে চেঞ্জ করা, তো এটা কিভাবে করবা, জাস্ট এটাকে ডিফারেন্সিয়েট করবা, তাই তো? এল হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, এল কস থিটা, কসকে তুমি যদি ডিফারেন্সিয়েট করতে চাও সেটা কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে, তাই না? আর নেগেটিভ থাকবে, নেগেটিভ সাইন থেটা। এতটুকু তো লিখলাম, বাট থেটার জন্য আবার কি লিখতে হবে, থেটা নট লিখতে হবে। তো দেখো, থেটা নট এটা মানে কি জানো, এটা হচ্ছে একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি। এটাকে আমি ওমেগা ওয়ান ধরলাম, ওইটা ওমেগা ছিল, এটা ওমেগা ওয়ান। আবার এল সাইন থেটার জন্য আমি আরেকটা থেটা নট পেয়ে যাবে। হুম, এটা বোঝানোর চেষ্টা করছি অ্যাকচুয়ালি। সো দেখি আমাদের আর কি কি আছে এখানে। দেন ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন হচ্ছে টাইমের রেসপেক্ট ইন্টিগ্রেট করা। এটা কখন ইউজ হয় তুমি দেখবে, বেশ কিছু, যেমন ধরো আমি এটাই বললাম যে একদম ইজিলি বোঝানোর চেষ্টা করছি। সেটা কি, যে আমরা এইভাবে লিখি ভি ডিএস বাই ডিটি, এটা মানে অ্যাকচুয়াল ভেলোসিটি, এটা আমরা বলছি। আচ্ছা, সো আমি যখন এটাকে, এই ডিটিটাকে এই পাশে দিয়ে দিই, যদিও অ্যাকচুয়ালি এমন না যে আমি এটাকে আসলে এই পাশে গুণ করে দিচ্ছি অ্যাকচুয়ালি। তো এখানে কিছু ম্যাথমেটিক্যাল বিষয় আছে, এটাকে এখনো ডিসকাস না করলেই চলে। আর স্পেশালি তোমরা যারা যারা এইচএসসি তে আছো, তোমরা ক্যালকুলাস করে ফেলেছো, তোমরা আসলে এটা ভালোই বুঝতে বলতে পারবে। আচ্ছা, ভি ডিটি, এই যে দেখো ইন্টিগ্রেট করলাম। তো টাইমের রেসপেক্টেও কিন্তু এই ধরনের কোয়ান্টিটিতে ইন্টিগ্রেট করা যায়। এছাড়া তো অবশ্যই আছে, গ্রাফ থেকে প্রয়োজন হতে পারে গ্রাফের রেসপেক্টে করা। ওকে, এখন হচ্ছে ইন্টিগ্রেশন ওভার স্পেস। সো কোন একটা লেন্থ, কোন একটা এরিয়া এর রেসপেক্টে কিন্তু আসলে কি করতে করা যেতে পারে, ইন্টিগ্রেশন করা যেতে পারে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, কোন একটা এলিমেন্ট এর রেসপেক্টে ইন্টিগ্রেট করা, যেটা আমাদের খুবই ইউজফুল, মানে খুবই কাজে লাগে। যেমন হতে পারে যে লাস্ট ইয়ার তোমরা দেখবে সি ক্যাটাগরিতে একটা প্রবলেম ছিল। প্রবলেমটা কেমন, যে এটা একটা ডিস্ক। তো ডিস্কটা একটু মোটামুটি করে আঁকার চেষ্টা করি। এটা একটা চার্জ ডিস্ক, ভিতরে একটা হোল ছিল, এখানে একটা চার্জ ছিল সম্ভবত। সো এই চার্জটা মানে এমন ভাবে সেট করা যাতে এই চার্জটা, এখানে যে এক্সট্রা একটা চার্জ থাকবে, চার্জ পার্টিকেল, সেই পার্টিকেলটা এখান থেকে এখানে এইভাবে কি করে অসিলেট করতে থাকবে, অসিলেট করতে থাকবে, ভিতর দিকে যাবে বাইরে আসবে, ভিতরে যাবে বাইরে আসবে, এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। ওকে, আচ্ছা। তো এই টোটাল এটা ডিস্ক ছিল। সো আমরা নর্মালি কি জানি, এই ডিস্কের জন্য আমাদের কি করতে হতো, আলাদা করে আবার ইন্টিগ্রেট করতে হতো। ছোট একটা পার্টিকেলের জন্য দেখবো যেখানে কি পরিমাণ ফোর্স ফিল হচ্ছে, তাহলে টোটাল ডিস্কের জন্য কি ধরনের ফোর্স ফিল হবে, সেই ফোর্স থেকে আমরা আবার কি এসে যেতে পারবো। তো এখান থেকে আমরা অ্যাক্সিলারেশন, সেখান থেকে আমরা সিম্পল হার্মোনিক মোশনের যে ইকুয়েশন আছে সেটা ইউজ করে, আমি এর টাইম পিরিয়ডটা বের করার কথা বলেছিল খুব সম্ভবত, সেটা আমরা বের করতে পারতাম। তো এটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টিগ্রেশন ওভার এলিমেন্টস, এই পার্টটুকু দেখে নাও। দেন হচ্ছে কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এইটা ন্যাশনালের জন্য একটু ইম্পর্টেন্ট কম, বাট এটা ক্যাম্পের জন্য খুব ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা, মানে ক্যাম্প টেস্ট গুলোর জন্য। সো ন্যাশনালের জন্য তাহলে কি ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো দেখতে পারি, সেটা মেইনলি হচ্ছে এসএইচএম, সিম্পল হার্মোনিক মোশনের ইকুয়েশন গুলো দেখা। বিশেষ করে সিম্পল হার্মোনিক মোশন, মানে এটাকে আমরা ড্যাম্পড সিম্পল হার্মোনিক মোশন বলে থাকি। অর্থাৎ যখন এক্সট্রা কোনো ফোর্স থাকে যার কারণে আস্তে আস্তে এই মোশনটা কি হয়ে যায়, একদম স্টপ হয়ে যায়,
যেটা আমরা নর্মালি সিনারিতে দেখি। হুম, যদি এমন হতো এটা একটা পেন্ডুলাম, এটা যদি এভাবে ছেড়ে দিতাম তাহলে কি হতো, এভাবে আস্তে 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 করতে 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 একটা পর্যায়ে এটা স্ট্যাটিক মানে স্থিতিশীল হয়ে যেত। তো এটা কেন হচ্ছিল? আমরা বলি এখানে আসলে এয়ার ফ্রিকশন আছে, এই ধরনের এক্সট্রা কোনো একটা এক্সটার্নাল ফোর্স আছে। সো এই এক্সটার্নাল কোনো ফোর্সের রেসপেক্টে তখন মোশনটা কেমন হয় সেটা এখান থেকে আমরা জানতে পারি। ওকে, তখন আমাদের সিম্পল হার্মোনিক মোশনগুলো মানে সিম্পল হার্মোনিক মোশনটা এটা প্রয়োজন হয়। ওকে, আচ্ছা ঠিক আছে। দেন আর নর্মাল এই কেস বাদেও নর্মাল ক্ষেত্রেও কিন্তু সিম্পল হার্মোনিক মোশনের যে ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা ইউজ হয়। হুম, আর ওইটার মাধ্যমে আমরা এখন যে সকল এই যে সিম্পল হার্মোনিক মোশনের ইকুয়েশন গুলো আমরা লিখি, সেগুলো আসলে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার পরেই পাওয়া যায়। আচ্ছা, দেন হচ্ছে সিরিজ এক্সপ্রেশন অ্যান্ড অ্যাপ্রক্সিমেশন। সো এইটা বেশ প্রয়োজন হয়। তো এটা মেইনলি কাজে লাগে হচ্ছে টেলর সিরিজ, টেলর এক্সপ্রেশন বা টেলর সিরিজ। সো টেলর সিরিজ ইউজ করে আমরা কি করতে পারি, আমরা বেশ কিছু মানে জাস্ট কিছু কিছু ক্যালকুলেশন থাকে, খুবই হার্ড থাকে, মানে একটু ক্লামজি টাইপের ক্যালকুলেশন, সেগুলোকে আমরা চাইলে টেলর এক্সপ্যানশন যদি আমরা ঠিক মতো ইউজ করতে পারি, হ্যাঁ, সেগুলোকে এক্সপ্যান্ড করে কিছু টার্ম আমরা কি করতে পারি, অ্যাপ্রক্সিমেট করতে পারি, কিছু টার্ম বাদ দিয়ে দিতে পারি, এভাবে আমরা একটা সলিউশনে চলে আসতে পারি। এটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে, আমাদের যে ফ্রি কোর্স ছিল ম্যাথমেটিক্যাল কোর্সটা যেটা ছিল, সেখানে আমরা টেলর সিরিজের জন্য ডেডিকেটেড ভিডিও আছে। আচ্ছা, তাহলে হচ্ছে বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন। বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশনও লাগে, প্রয়োজন হয়, বেশ কিছু ক্ষেত্রে আমাদের পাওয়ার থাকে, সে কারণে কাজ করতে হয়, এগুলো প্রয়োজন আছে। আচ্ছা, তো নেক্সট আমরা কিসে যাব? ডেটা অ্যানালাইসিস। সো এখান থেকে একটা জিনিস আইডিয়া করা যায় যে গত লাস্ট ইয়ারের যে সকল কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে, সেখান থেকে এটা কাইন্ড অফ এস্টিমেট করা যায় যে এই বছরও ডেটা অ্যানালিসিস নিয়ে একটা প্রবলেম থাকবে, মেইনলি সি ক্যাটাগরি এবং ডি ক্যাটাগরির জন্য। ওকে, আচ্ছা আরেকটা কথা, তোমরা যারা বি ক্যাটাগরিতে আছো, তোমাদের জন্য হয়তো বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা একদম প্রয়োজন নেই। এটা প্রয়োজন নেই, তোমরা সিরিজ নিয়ে হালকা দেখতে পারো, যে তোমরা এই দুটা দেখতে পারো, মেন হচ্ছে বাইনোমিয়ালটা দেখে যাও, ইন্টিগ্রেশনে তোমরা হালকা পাতলা ধারণা রাখতে পারো। ওকে, না হচ্ছে ডিফারেন্সিয়েশন নিয়ে হালকা পাতলা ধারণা রাখতে পারো। মানে আমি বলবো ধারণা রাখা উচিত, যদি তোমাদের আগে থেকে ধারণা থাকে তো ভালোই। আর যদি মনে হয় যে না এটা তোমাদের প্রেশার হচ্ছে, তাহলে কাইন্ড অফ কিছুটা মানে কিছু ধারণা থাকা উচিত, এটা আমি বলে দেবো। ওকে, আচ্ছা, আর এই এই টপিক গুলো নিয়ে তোমাদের ধারণা থাকতে হবে অ্যাকচুয়ালি, তোমরা যে ক্যাটাগরিতেই হও। টোটাল আমি যেটা বলছিলাম যে একদম ডেপথে দেওয়ার দরকার নেই। সো এখানে একটু জিনিস শেয়ার করি তোমাদের, যে আমরা আসলে লার্নিং আমরা কিভাবে কিভাবে জিনিসটাকে শিখতে পারি। সো আচ্ছা, এখানে এটা দেখাচ্ছি, যেটা হয় যে একটা মেথড আছে, এভাবে বলি আমরা টি টি শেপ। ওকে, সো টি শেপ বলতে কি বোঝায়, আমি এটাকে জাস্ট ড্র করে দেখাচ্ছি। সো আমাদের যে শেখার বিষয়গুলো, অনেকগুলো ডোমেন আছে। সো এইটাকে আমরা অ্যাকচুয়ালি ব্রড এভাবে বলতে পারি, এটাকে ব্রড বলতে পারি। হুম, এটা হচ্ছে ব্রড, আর এটা হচ্ছে ডেপথ। সো কতটুকু ডেপথে আছে। সো আমরা যারা স্পেশালিস্ট হই কোন একটা ছোট্ট মানে কোন একটা ফিক্সড টপিকের জন্য, আমরা বলি সেটাকে স্পেশালিস্ট। হুম, আচ্ছা, আবার যারা হচ্ছে অলরাউন্ডার হয়, তার প্রত্যেকটা কিছুই হালকা পাতলা জানে, মানে হালকা পাতলা মোটামুটি একটা ধারণা থাকে, সেটা তারা ইউজ করতে পারে, বাট দে আর নট স্পেশালিস্ট কোন টপিকের উপর। সো তোমরা কি করবে, যারা যারা এখন বি এ বি ক্যাটাগরিতে বা প্রত্যেকটা ক্যাটাগরির জন্য তোমরা কি করবে, টপিক গুলো নিয়ে প্রত্যেকটা ডোমেইন নিয়ে তোমাদের হালকা পাতলা কিছু ধারণা রাখবে, এবং কিছু কিছু কয়েকটা ফিক্সড টপিকের জন্য তোমরা ডেপথ নিবে, তোমরা কাইন্ড অফ স্পেশালিস্ট হয়ে যাবে। আমি এটাই বোঝানোর চেষ্টা করছি, যে তোমরা আশেপাশে প্রত্যেক টপিক তোমরা পড়ার চেষ্টা করো, প্রত্যেকটাই হালকা পাতলা দেখে নাও, যদি মনে হচ্ছে না এটা নিয়ে আমি আসলে মোটামুটি আমার ইন্টারেস্ট হচ্ছে, এটা আমি জানতে পারবো, তাহলে সেটা জানার চেষ্টা করো। দেন হচ্ছে ডাটা অ্যানালিসিস। সো ডাটা অ্যানালিসিস এখানে বেশ কিছু কথা বলে দেওয়া আছে, যে কিভাবে ডাটা প্লট করতে হয়, কিভাবে আসলে ডাটাকে ট্রান্সফর্ম করা যায়, এই বিষয়গুলো কিন্তু এখানে লেখা আছে। যেমন আমি বলতে পারি, যেমন হচ্ছে যে আমাকে আসলে ডাটা প্লট করা এটা শিখতে হবে। হুম, আচ্ছা, তারপর হচ্ছে কি, ইকুয়েশন দেখে বুঝতে হবে এটা শেপটা কেমন হতে পারে। সে এটা কি আসলে এটা কোন একটা ইকুয়েশনটা কেমন, এটা কি একটা লিনিয়ার ইকুয়েশন, এটা একটা কোয়াড্রিক ইকুয়েশন, সেটা অনুসারে আমাদের কি ধরনের গ্রাফ হতে পারে এটা নিয়ে আমাদের আইডিয়া থাকা উচিত। স্লোপ, এটা নিয়ে আমাদের আইডিয়া থাকা উচিত। ইন্টারসেপ্ট, কি ধরনের ইন্টারসেপ্ট থাকে, সেগুলো আমাদের জানা উচিত। এছাড়াও কি দেখো, যে লগ লগ আর সেমি লগ যে প্লটস গুলো আছে সেগুলো আমাদের বুঝতে হবে। তো এই কথাগুলো তোমাদের সম্পূর্ণ জিনিসটা নতুন লাগছে, তাই না? এই বিষয়গুলো নতুন লাগছে। সো এটার জন্য আমি বলবো, এটার জন্য ডিরেক্ট কোনো বুক না পড়ে, বই না পড়ে, কারণ বই পড়তে গেলে দেখবা যে আসলে বই অনেকগুলো টপিক দেওয়া থাকে, তখন তোমাকে বুঝতে ঝামেলা হবে। এই বিষয়গুলোতে তোমরা থিওরির জন্য কি কোথা থেকে আইডিয়া নিতে পারো,
একটা হচ্ছে ইউটিউব থেকে আইডিয়া নিতে পারো, ইউটিউব থেকে তোমাদের অনেকগুলো ভিডিও আছে, সেগুলো দেখে নিতে আইডিয়া নিতে পারো। আরেকটা কাজ করতে পারো, তোমরা কোনো এআই ইউজ করতে পারো। সো এটা ভালো এআই হতে পারে, সেটা চ্যাট জিপিটি, ডিপসিও কাজ করতে পারে, গ্রক এআই আছে। তোমরা এআই থেকে এই টপিক গুলো তোমরা জাস্ট বলবে যে টপিক গুলো এই বিষয়গুলো আছে, এটা নিয়ে তুমি জানতে চাও। সো সেখান থেকে তুমি জেনে নিবে, তুমি একটা ধারণা রাখবে। এই ধারণা রাখার পর তোমার তো প্রবলেম সলভ করতে হবে। তুমি কিভাবে করবে? আমি রিসোর্স সেকশনে অনেকগুলো প্রবলেম বলে দিব, সেখান থেকে তোমার প্রবলেম সলভ করার চেষ্টা করবে। তখন আস্তে আস্তে প্রবলেম সলভিং প্লাস কিছু থিওরি জানা, এভাবে করতে 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 আলটিমেটলি তোমার একটা ইন্টুইশন বিল্ড হবে। তখন তুমি দেখবে যে মোটামুটি প্রবলেম গুলোকে সলভ করতে পারছো, ধরতে পারছো। আবার কিছু কিছু প্রবলেমের সলিউশনটা দেখে নিতে পারো। যেমন হয় যে আমি রিসোর্স শেয়ার করি তখন যেগুলোকে আমি বলছি। আর যারা এ বি ক্যাটাগরিতে আছে, তোমাদের জন্য ডাটা অ্যানালাইসিস খুব বেশি ইম্পর্টেন্ট না। তোমরা যেটা করতে পারো, ইরোর অ্যানালাইসিস, আনসার্টিনিটি, এই বিষয়গুলোকে দেখতে পারো। যে ইরোর কি ধরনের ইরোর হতে পারে, যে অনিশ্চয়তা কি জিনিস, এই বিষয়গুলো তোমাদেরকে একটু বুঝতে হবে। আচ্ছা, তো আরেকটা বিষয় হচ্ছে ডাটা ফিটিং বা কার্ভ ফিটিং বলি। যে কার্ভ ফিটিং, কার্ভ গুলোকে আমরা কিভাবে আসলে আম, মানে ডাটাকে আমরা কিভাবে ট্রান্সফর্ম করতে পারি, একটা ইকুয়েশন কিভাবে আরেকটা ইকুয়েশন তৈরি করা যায়। যে একটা ইকুয়েশন, আমি একটা লগের ইকুয়েশন বললাম যেটা পাওয়ার ইকুয়েশন, সেটা কিভাবে কিভাবে একটা আমি লিনিয়ার ইকুয়েশনে প্রকাশ করতে পারি। যেমন এটা হতে পারে যে আমি বলছি এক্স এক্স ইকুয়ালস হচ্ছে আলফা টু দি পাওয়ার এম। এটা কি ধরনের ইকুয়েশন? এটা পাওয়ার ইকুয়েশন, তাই না? আচ্ছা, এভাবে না লিখি, আমি বলি ওয়াই হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স কিউব, অ্যাকচুয়ালি এটা বলছি। তো এটা গ্রাফ দেখে নাও, এটা গ্রাফটা কার্ভ হবে। বাট আমি চাইলে এটা কি করতে পারি, যদি দুই পাশে লগ নেই, দুই পাশে যদি আমি লগ নেই, বা আমি যদি এলএন ন্যাচারাল লগ নেই, তাহলে কি বলতে পারি, ন্যাচারাল লগ অফ ওয়াই এটা হচ্ছে 3 ন্যাচারাল লগ অফ এক্স। আমরা জানি এখানে যে এক্সপোনেন্টটা থাকে সেটা সামনে চলে আসে, তাই না? এখন তুমি এইটাকে ওয়াই ধরতে পারো, এইটাকে আবার এক্স ধরতে পারো, তাহলে কি দেখবে এটা ওয়াই ইকুয়ালস টু হচ্ছে কি হয়ে যাচ্ছে, 3 এক্স। মানে এই অনুসারে বলতে পারো, এটাকে আমি ক্যাপিটাল ওয়াই দিই, ক্যাপিটাল এক্স দিচ্ছি। তাহলে দেখো এইটা কি ধরনের গ্রাফ ছিল, এটা একটা কার্ভ ছিল। বাট এটা কি, এইটা একদম অরিজিন দিয়ে যাচ্ছে, এমন একটা স্ট্রেট লাইন হয়ে গেল। ওকে, তখন হয়তো বা তোমাদের গ্রাফের নামটা চেঞ্জ করতে হবে। তুমি তখন ওয়াই ভার্সেস এক্স না বলে তখন তোমাকে এলএন ওয়াই এন্ড ভার্সেস এলএন এক্স এই ধরনের একটা গ্রাফ তোমাকে লিখতে হবে। তো এইভাবে আমরা কি করি, ডাটাকে ট্রান্সফর্ম করি। সো এইভাবে আমরা কার্ভ গুলোকে আমরা ফিট করতে পারি, কার্ভ ফিটিং এর বিষয়গুলো আছে। তো এই টপিক নিয়ে বুকস আছে। আমরা এই পর্যায়ে বুকস রাখিনি, তোমাদের যদি প্রয়োজন হয় আমাদেরকে বলবে, তাহলে আমরা আসলে কিছু বুকস এখান থেকে রেফারেন্স করতে পারি। বাট এটা বেটার হয় তোমরা যদি এখানে লেকচার দেখতে পারো। লেকচার গুলো দেখে নিলে এই ডাটা অ্যানালিসিস জন্য তোমাদের জন্য বেটার হবে, এটা বলতে পারি। দেন হচ্ছে কি, আম ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের টোটাল গাইডলাইনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে এইটাই, যে আমাদের কি কি স্কিলস গুলোকে জানতে হবে। যখন আমি ক্লাসিক্যাল মেকানিক্স এর কথা বলছি, মেকানিক্স এর প্রবলেম গুলো দেখলে তোমাকে ফার্স্ট অফ অল এটা বুঝতে হবে, এটা শুধুমাত্র মেকানিক্স না, প্রত্যেক প্রবলেমের ক্ষেত্রে, যে ওয়ার্ডস গুলো, প্রত্যেকটা ওয়ার্ড মানে কিছু থাকবে। দেখো, বলে দেওয়া আছে যে একটা স্মুথ সারফেস, যখন বলবে যে স্মুথ সারফেস দ্যাট মিনস দেয়ার ইজ নো ফ্রিকশন। যখন বলবে যেখানে রাফ সারফেস, দ্যাট মিনস সেখানে কোনো একটা ফ্রিকশন আছে। সো এই ধরনের কিছু কিওয়ার্ডস থাকে, ওই কিওয়ার্ডস গুলোকে বুঝে বুঝে তোমাকে একটা ইন্টুইশন, একটা ধারণা ক্রিয়েট করতে হবে। এটা অন্যান্য প্রবলেমের ক্ষেত্রেও, অন্যান্য সেক্টরের ক্ষেত্রেও চেষ্টা সত্য। আচ্ছা, এরপর হচ্ছে তোমাকে একটা রাইট ফ্রেম অফ রেফারেন্স দেখা। তুমি যদি একটা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স দেখো, তখন কি তোমার এক্সট্রা কোনো একটা সিউডো ফোর্স পাবা। আচ্ছা, আবার তুমি যদি সেম ঘটনাকে একটা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স থেকে দেখো, তুমি কিন্তু তখন আসলে এই ধরনের কোনো সিউডো ফোর্স পাচ্ছ না। বুঝতে পেরেছো? এখন যদি তোমার প্রয়োজন হয় যে না, আমি যদি আসলে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স থেকে দেখি, তাহলে আমার টোটাল প্রবলেমটাকে ইজিলি আমি জিনিসটাকে ক্র্যাক করতে পারবো। আবার তুমি দেখো, তুমি যদি কোনো একটা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স থেকে দেখো, তাহলে তুমি জিনিসটাকে কাইন্ড অফ ইজিলি করতে পারবে। এটা জাস্ট প্রবলেমের উপর ডিপেন্ড করছে, সিচুয়েশন কেমন সেটার উপর ডিপেন্ড করেই তোমাকে এটা চুজ করতে হবে। তো এইটাকে যে চুজ করতে হবে, তোমাকে ফার্স্ট অফ অল জানতে তো হবে যে আসলে কি কি ধরনের ফ্রেম অফ রেফারেন্স হয়, আর নন ইনার্শিয়াল বা ইনার্শিয়াল কোনটার সুবিধা কি। সো এই জন্য তোমাদের হালকা পাতলা এখানে ধারণা রাখতে হবে। এবং প্রবলেম গুলো দেখবে, কিছু কিছু প্রবলেম দেখে দেখে যে কিভাবে সলিউশন গুলো হচ্ছে, এগুলো বুঝে বুঝে তোমাদের একটা ইন্টুইশন ক্রিয়েট হবে। আচ্ছা, এরপর কি, যে কনজারভেশন লস, তুমি মেকানিক্স পড়ছো, মেকানিক্সে কনজারভেশন লস গুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কাজে লাগে। কনজারভেশন অফ মোমেন্টাম, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, কনজারভেশন অফ এনার্জি। হুম আচ্ছা, তো এই বিষয়গুলোকে আমরা যদি ধরে রাখতে পারি, তাহলে কিন্তু আলটিমেটলি ক্লাসিক্যাল মেকানিক্সের প্রবলেম গুলো খুবই ইজি হয়ে যায়। সো ন্যাশনাল ক্ষেত্রে যে জিনিসটা হয়,
যে আমাদের একটা স্টেম থাকে, একটু বড় সড়ো স্টেম থাকে, সেখানে এর আন্ডারে 4টা বা 5টা কোয়েশ্চেন করা হয়। কোয়েশ্চেন গুলার যে বেসিক সেটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ রিজনাল প্রবলেমের মতনই, বাট সেখানে একটু কিছু চেঞ্জ করা হয়। সেখানে বলে দেয় যে টোটালটাকে একটু ভেক্টরের মাধ্যমে এক্সপ্রেস করো, টোটালটাকে অন্য কিছুর মাধ্যমে এক্সপ্রেস করো, ম্যাথমেটিক্যালি দেখাও। মানে তুমি টোটাল জিনিসটাকে যদি ম্যাথমেটিক্যালি না করে কোয়েশ্চেনটাকে মানে কোশ্চেনটাকে চাওয়া যেটা, সেটাকে যদি আমি একটু সিম্পলিফাই করতে পারি তোমরা জিনিসটাকে সলভ করতে পারতে। বাট আমি বলছি যে না, কোশ্চেনটা কি করো তুমি আসলে ম্যাথমেটিক্যালি দেখাও। তুমি তখন আসলে পড়ে গেলে জানান কিভাবে দেখাবো, তারপর হচ্ছে বললাম যে সেখানে কোঅর্ডিনেট গুলো বলো, তখন তুমি আসলে ঘাবড়ে গেলে যে কোঅর্ডিনেট কিভাবে বলবো, এখানে কোন কোঅর্ডিনেট আসছে। তার মানে যে এই কোশ্চেনটা বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে কি কোঅর্ডিনেট অফ দিস এনি স্পিনিং মাস, এই যে মাসগুলো ঘুরছে এটার যে কোনো একটা কোঅর্ডিনেট বের করা। তো এখানে করতে পারো, সমস্যা নেই। এটা বেশ ইজি, যে এল থাকলে এতটুকু, এতটুকু হচ্ছে এল কি সাইন থিটা, এতটুকু হচ্ছে কি এল কস থিটা। সো এই দুটা নিয়ে দেখালে হতো, বাট না, এখানে একটু মানে ইম্পর্টেন্ট বিষয়গুলো হচ্ছে কি, যে এটা তো আসলে কি করছে, এটা সিলিন্ড্রিক্যাল সারফেসে ঘুরছে, 3D বডি, তো 3D বডি ক্ষেত্রে তোমাকে 3D কোঅর্ডিনেট দেখাতে হবে। হুম, আচ্ছা। তো আমি যদি এইভাবে না বলতাম, জাস্ট বলতাম এই রড থেকে এই মাসের কতটুকু দূরত্বে আছে, তখন তোমার জন্য বেশ ইজি হয়ে যেত। হ্যাঁ আচ্ছা, এটা তো ইজি, এর মানে হচ্ছে কি, এটা তো আমি এখানে বলতে পারি যে এটা এল সাইন থিটা। আচ্ছা, এটা কাইন্ড অফ এইটাই চাওয়া হয়েছে, এই রড এই পয়েন্ট থেকে কতটুকু নিচে আছে, আবার এই রড থেকে কতটুকু সাইডে আছে, এইটা জানতে চেয়েছে। বাট এটাকে আমি কি করেছি, যে কোঅর্ডিনেট বলা হয়েছে। এই জন্য বললাম যে ম্যাথমেটিক্স পার্টটুকু কিন্তু আসলে এই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এরপর এটা বেশ খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল, সেটা কি, সেটা হচ্ছে ফোর্স বেসড সিস্টেম। আমরা এফবিডি করে কাজ করতে পারি, এটা হচ্ছে এনার্জি বেসড সিস্টেম, এটা নিয়ে কাজ করতে পারি, যে কনজারভেশন অফ এনার্জি, কি পরিমাণ এনার্জি হচ্ছে, কি পরিমাণ ওয়ার্ক হচ্ছে, হুম, কি পরিমাণ পটেনশিয়াল এনার্জি, কি পরিমাণ কাইনেটিক এনার্জি, কি পরিমাণ ওয়ার্ক হচ্ছে। এখানে ফোর্স গুলো কেমন, কনজারভেটিভ ফোর্স, নন কনজারভেটিভ ফোর্স, এই বিষয়গুলো তুমি যদি বুঝতে পারো, তখন তুমি দেখবে যে আসলে কখন কিভাবে সুইচ করতে হয়। আমি যদি ফোর্স নিয়ে কাজ করতে চাই, তুমি অনেকগুলো প্রবলেম দেখতে পারবে, যে সকল প্রবলেম তুমি যদি ফোর্স নিয়ে কাজ করতে যাও প্রবলেমটা অনেক লেন্দি হয়ে যায়। বাট সেম কাজটাই তুমি যদি এনার্জি নিয়ে করতে চাও, তাহলে জাস্ট খুব ইজিলি হয়ে যায়, তাই তো। তো তোমাকে তাহলে এই এক্সপিরিয়েন্স গুলো তুমি কিভাবে বুঝবে যে কোনটাই করতে হবে। এটা অবশ্যই তোমাকে প্রবলেম সলভিং করতে হবে। তুমি যত বেশি প্রবলেম সলভিং করবা, তত বেশি তুমি বুঝতে পারবা যে কখন তোমাকে ফোর্স বেসড সিস্টেম নিয়ে কাজ করতে হবে, কখন তোমাকে এনার্জি বেসড সিস্টেম নিয়ে কাজ করতে হবে, মিনিমাম এনার্জি বেসড মেথডস নিয়ে কাজগুলো করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে কনস্ট্রেইন্ট থাকে, কনস্ট্রেইন্ট গুলোকে আসলে কিভাবে ইউজ করতে পারা। হুম, যেমন এটা আসলে বিভিন্ন পুলির ক্ষেত্রে ইউজ হয়, বাট এটা ন্যাশনাল একটু কম দেখা যায়। ওকে, এটা ন্যাশনাল একটু কম দেখা যায় যে ডিরেক্ট কনস্ট্রেইন্ট ইউজ করা। এটা কোনো একটা প্রবলেমের মাঝখানে কোনো একটা পোর্শন, তখন জিনিসটা কাজে লাগতে পারে। আরেকটা হচ্ছে এটা বেশ ইম্পর্টেন্ট, যে ওয়ার্ক এনার্জি, এটাকে আসলে কিভাবে ইউজ করতে পারে। আমরা নর্মালি আসলে ওয়ার্ক এনার্জি থিওরেম বলতে আমরা একটা জিনিস বুঝি, যে কাইনেটিক এনার্জি যতটুকু চেঞ্জ হয় অতটুকু হচ্ছে ওয়ার্ক ডান। হুম, আচ্ছা। পাশাপাশি যে আমরা কনজারভেশন অফ এনার্জি এটা যখন ইউজ করতে চাই, কিছু কিছুতে ইউজ করি, বাট দেখি আমাদের অ্যান্সার ভুল আসছে। কারণ কি, কারণ এখানে হয়তো বা কোনো একটা নন কনজারভেটিভ ফোর্স ছিল, এর কারণে এনার্জি কিছুটা ওয়ার্ক ডান হয়ে গিয়েছে, বা এনিহাও কোনোভাবে এনার্জিটা চলে গিয়েছে, সেটা আমরা ধরতে পারি না। এই জন্য কিভাবে ওয়ার্ক এনার্জি, কখন ওয়ার্ক হচ্ছে কখন এনার্জি হচ্ছে, এটাকে আমি ইউজ করতে হয়, এই জিনিসটা নিয়ে তোমাদের একটা ক্লিয়ার বেসিক ধারণা থাকা দরকার। হুম, আচ্ছা। আবার অসিলেশন, অসিলেশন বললেই তোমাকে আসলে টেলর এক্সপ্যানশন, এটা তোমরা চাইলে ইউজ করতে পারো। তো এই জন্য তোমাদেরকে একটু কি কি থাকতে হবে, একটু ইউজ টু থাকতে হবে, একটু প্রবলেম সলভ করে করে তোমাদের আসলে প্র্যাকটিস থাকা লাগবে, যে অসিলেশন থেকে কিভাবে মানে অসিলেশনটাকে যখন বের করতে চাচ্ছি, তখন আমরা কিভাবে টেলর সিরিজ ইউজ করতে পারি। আচ্ছা, আর এখানে একটা কথা লিখেছি, যে তুমি যখন ক্লাসিক্যাল মেকানিক্স দেখবে, ফার্স্ট অফ অল তুমি একটা কোয়েশ্চেন করবে, যে এখানে কি কি ধরনের মানে কি কনজার্ভড আছে। ওকে, একটা হচ্ছে কি কি ইনভ্যারিয়েন্ট আছে। ইনভ্যারিয়েন্ট মানে হচ্ছে যেটা কখনো চেঞ্জ হচ্ছে না, আমি ফ্রেম রেফারেন্স যদি চেঞ্জও করি, আলটিমেটলি ওই কোয়ান্টিটির কোনো ম্যাগনিটিউড বা ডিরেকশন কিছু চেঞ্জ হচ্ছে না। ওকে, আচ্ছা। আবার যখন থার্মোডাইনামিক্স এর কথা বলছি, সো থার্মোডাইনামিক্স জন্য এটা ইম্পর্টেন্ট, এটা তোমরা মোটামুটি জানো, যে সিস্টেম কোনটা এটাকে আসলে ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে পারা, যে আমি কোনটাকে সিস্টেম বলছি। সিস্টেমটা বুঝে তাহলে কিন্তু আমার থার্মোডাইনামিক্স যে প্রসেস গুলো আছে সেগুলো ডিপেন্ড করে। হুম, যেমন হতে পারে, আমি একটা প্রবলেম দেখাই। এটা একটা এটা একটা সেকশন, এর মাঝখানে এতটুকু হচ্ছে একটা অ্যাডিয়াব্যাটিক ওয়াল, এখানে এতটুকু হচ্ছে একটা হচ্ছে আইসোথার্মাল ওয়াল। অ্যাডিয়াবেটিক বলতে হচ্ছে এখান থেকে কোনো রকম হিট যেতে পারে না, এখান থেকে কি অল টাইম হিট
আসা যাওয়া করছে, এমন হয়ে যাচ্ছে যে দুই পাশে কি হচ্ছে, টেম্পারেচারটা সেম থাকে। হুম। আচ্ছা, এখানে আমি আবার একটা পিস্টন দিচ্ছি, পিস্টনটা হবে অ্যাডিয়াবেটিক। এটা একটা অ্যাডিয়াবেটিক পিস্টন। পিস্টন মানে কি, পিস্টন যখন বলছি তবে এটা মুভ করতে পারবে, তাই তো? আচ্ছা, এখানে কিছু গ্যাস আছে, আর এখানে আমি একটা হিটার দিয়ে দিলাম, এখানে একটা হিটার দিয়ে দিলাম। সো এই হিটার দেওয়া মানে হচ্ছে এখানে কি হিট আসছে, এই দিকটাতে হিট যাচ্ছে না, এখানে হিট যাচ্ছে। টেম্পারেচার দুটো সেম হচ্ছে। টেম্পারেচার বাড়ার কারণে এখানে কি হবে, এই যে গ্যাসগুলো আছে গ্যাসগুলো এক্সপ্যান্ড করবে, এই পিস্টনটা উপরে উঠে যাবে। এই ধরনের বেশ কিছু সিনারিও হবে। তো সবকিছু দেখতে পারো। আরেকটা কথা লাস্টে যেটা বলে দেওয়া ছিল যে টোটাল টোটাল ওয়ালটাই হচ্ছে অ্যাডিয়াবেটিক। সো তুমি টোটাল সিস্টেম, এটা ক্ষেত্রে সিস্টেম চিন্তা করো, এখানে কিন্তু ভলিউম চেঞ্জ হচ্ছে, এটা ক্ষেত্রে ভলিউম চেঞ্জ হচ্ছে, বাট এইটার ক্ষেত্রে কিন্তু ভলিউম আবার চেঞ্জ হচ্ছে না। আবার টোটালটাকে তুমি যদি সিস্টেম চিন্তা করো তাহলে কিন্তু কোনো রকম ভাবে ভলিউম চেঞ্জ হচ্ছে না। এইভাবে আসলে সিস্টেমটাকে তুমি ধরে নিবে যে কোনটা ক্ষেত্রে আমি কোন ধরনের সিস্টেম ইউজ করব। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে থার্মোডাইনামিক্স কথা বললাম, আমাদের প্রসেসটা যে বললাম আইসোবেটিক, সরি, এটা কি অ্যাডিয়াবেটিক, আইসোথার্মাল, আর এটা হচ্ছে আইসোবেরিক বা আইসোক্রনিক, কোনটা এটা তোমাকে জানতে হবে। হুম। আইসোকনিক। সো এখন দেখি, আর হচ্ছে পিভি ডায়াগ্রাম গুলো কি একটু দেখে বুঝতে পারা যে এটা বলতে কি বোঝানো হচ্ছে। দেন এনার্জি ফ্লো, থার্মোডাইনামিক্স ক্ষেত্রে কি অবশ্যই এনার্জি থাকে, মানে হিট ফ্লো করতে থাকে। তো হিট ফ্লোটাকে বুঝতে পারা যে কোথা থেকে কোথায় যাচ্ছে। আর হচ্ছে লিমিটিং কেস অ্যানালিসিস করা, যে কোথায় আমার লোয়ার লিমিট, কোথায় হচ্ছে আমার আপার লিমিট, এই বিষয়গুলো কিন্তু বুঝতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম। সো ইলেকট্রোম্যাগনেটিজমের জন্য এখানে কথা বলা হচ্ছে ভিজুয়ালাইজিং ফিল্ড লাইন্স। শুধুমাত্র ফিল্ড লাইন্স না, তোমাকে আসলে ভিজুয়ালাইজ করা শিখতে হবে, হ্যাঁ, যে বিষয়গুলো কেমন হচ্ছে, মানে কিভাবে কাজ করছে এটা কিন্তু ভিজুয়ালাইজ করতে পারা। আর এটা হচ্ছে গসিয়ান সারফেস। সো দেখবে তোমরা যখন ইলেকট্রিক ফিল্ড বের করতে চাও, সেখানে কি গস ল আছে। হুম। তো একটা নর্মাল কেজে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে পারি, বাট এর পাশাপাশি যদি আমরা গসল ইউজ করা শিখি, তাহলে দেখা যাবে প্রায় প্রত্যেকটা কেসে আমরা এই গসিয়ান সারফেস ইউজ করতে পারা, মানে এটাকে কিভাবে ইউজ করতে পারে সেটা জানতে হবে। যদি এমন হয়, টোটাল অনেক বড় হচ্ছে একটা হুইল, মানে একটা ডিস্ক, আমি ডিস্ক কথা বলছি, এটা বেশ বড় একটা ডিস্ক, এটা চার্জ ডিস্ক। সো এটা একটা ছোট্ট একটা এখানে একটা ছিদ্র আছে, একটা হোল আছে। সো এই পোর্ট দিয়ে যদি কিছু যাচ্ছে, তো এখানে আমরা কি করতে পারি, কিছু কিছু কেসে এটাকে আমরা বলি ক্যাপসিউল, মানে ক্যাপসিউল শেপ। ছোট একটা ক্যাপসুলের মতন এখানে থাকবে, এটাকে গসিয়ান সারফেস দেয়, আর নিচের দিক থেকেও কিন্তু আসলে এখানে একটা সারফেস ক্রিয়েট হবে। তো এটা একটা প্রবলেমের ক্ষেত্রে আমরা এটা ইউজ করেছিলাম। প্রবলেমের নাম, যে স্টেটমেন্ট অ্যাকচুয়ালি আমার মনে নেই, বাট এটা মনে ছিল যে প্রবলেমটাকে যখন সলভ করতে গিয়েছিলাম, আমি একটা সলিউশনটা দেখেছিলাম। ওকে। তো যে সলিউশনটা করা হয়েছিল সেখানে আসলে একটা ক্যাপসুল শেপ গসিয়ান সারফেস ইউজ করা হয়েছিল। তো এভাবে বুঝতে হবে যে কোন কেসে আমরা কি ধরনের গসিয়ান শেপ গুলো ইউজ করব, সারফেস গুলোকে আমরা ইউজ করব। এটা বোঝার জন্য কি করতে হবে, অবশ্যই প্রবলেম সলভ করতে হবে। সো মোট কথা একটাই, প্রবলেম কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে। এই জন্য আমরা কি করেছি, বেশ কিছু রিসোর্সেস রেখেছি। তো তোমাদের প্রবলেমে আসলে মানে টাইম যতটুকু আছে এর মাঝখানে প্রবলেমগুলোকে সলভ করা পসিবল হবে না, আমরা চেষ্টা করবো যতটুকু আসলে আমরা করতে পারি। দেন সিমেট্রি ইউজ করা, ইলেকট্রোম্যাগনেটিজমের ক্ষেত্রে সিমেট্রি খুব বেশি ইউজ হয়, তোমরা বুঝতেই পারছো, প্রবলেম সলভ করে তোমরা জানতে পারবে। আর এটা হচ্ছে ফিল্ড এবং পটেনশিয়াল, এদের মাঝখানে সুইচ করতে পারা। দেখো, ফিল্ড এবং পটেনশিয়াল এদের মাঝখানে একটা সম্পর্ক আছে, একটা একটা গ্রেডিয়েন্ট। হুম। এখানে হচ্ছে ফিল্ডের গ্রেডিয়েন্ট হচ্ছে পটেনশিয়াল। ওকে। সরি, পটেনশিয়ালের গ্রেডিয়েন্ট হচ্ছে ফিল্ড, মানে ইটস ওকে, এটা বলতে পারি। তাহলে হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড এটা নিয়ে জানা। ইনডিউসড ইএমএফ, ম্যাগনেটিক ফিল্ড যদি চেঞ্জ হয়, মানে ম্যাগনেটিক ফ্লাক্স যদি চেঞ্জ হয়, তাহলে ইএমএফ ক্রিয়েট হবে। সো ইএমএফটা কেমন হতে পারে, মানে ইলেকট্রোমোটিভ ফোর্স, সেটা আমাকে জানতে হবে, তাই তো? আচ্ছা, এখন দেখি লাস্ট হচ্ছে রিলেটিভিটি। আমি রিলেটিভিটিকে আলাদা করে রেখেছি। আচ্ছা, রিলেটিভিটিকে আলাদা করে রাখার কারণ হচ্ছে রিসেন্ট কেসে দেখা যাচ্ছে যে বেশ কিছু প্রবলেমে রিলেটিভিটি দেওয়া হচ্ছে, টপিকটিকে রাখা হচ্ছে। তো এই জন্য মডার্ন ফিজিক্স আন্ডারে হয়, বাট রিলেটিভিটিকে আমরা একটু আলাদা করে রাখতাম। তো এখানে বুঝতে হবে যে স্পেস টাইম ইভেন্টস, মানে কোন ইভেন্টটা কখন ঘটছে, কার রেসপেক্টে ঘটছে, এটা খুবই মানে বুঝতে হবে। তো এটা হচ্ছে ফ্রেম ট্রান্সফরমেশন, যে তুমি একটা রিলেটিভিস্টিক ফ্রেম আর একটা রেস্ট ফ্রেম, এদের মাঝখানে যে ট্রান্সফর্মের বিষয়গুলো আছে সেগুলোকে জানতে হবে। যেমন হচ্ছে আমাদের লরেঞ্জ ফ্রেম অফ রেফারেন্স এটা বলি, দেখা হচ্ছে গ্যালিলিয়ান ফ্রেম, এগুলো থেকে কিভাবে আমরা
ট্রান্সফর্ম করতে পারি সেইগুলোকে জানতে পারা। আচ্ছা, তাহলে হচ্ছে রিলেটিভিস্টিক এনার্জি। ওকে, রিলেটিভিস্টিক এনার্জি, এখানে একটা ইকুয়েশন আছে। আমরা জানি ই স্কোয়ার ইকুয়াল হচ্ছে পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম সি স্কোয়ার হোল স্কোয়ার, তাই তো? এটা আমরা জানি। এখানে এম বলতে এম নট মানে হচ্ছে রেস্ট মাস, এপি মানে হচ্ছে রিলেটিভিস্টিক মোমেন্টাম। তো টোটালটাকে আমরা আসলে টোটাল এনার্জি বলি, বা কখনো কখনো আমরা রিলেটিভিস্টিক এনার্জিও বলে থাকি। এগুলো কখন কি হচ্ছে এটা জানতে পারা, যে হচ্ছে লিমিটিং কেস চেক করা, যে ভেলোসিটি যদি সি থেকে খুবই ছোট হয় তাহলে কি হবে, আবার ভেলোসিটি যদি সি এর কাছাকাছি তখন কি হবে, তাই তো? ভেলোসিটি যদি সি সি থেকে খুবই ছোট হয়, তাহলে আমরা নর্মাল সেন্সে যেভাবে রিলেটিভ ভেলোসিটি বের করি, হয় এটা যোগ হয়ে যাবে, আদারওয়াইজ এটা বিয়োগ হবে, বা ভেক্টর এডিশন আর ভেক্টর কি হচ্ছে মেনলি ভেক্টর এডিশনের কেসগুলো হয়। বাট যখন এটা ক্লোজ হয়ে যাবে, সিএল ক্লোজ হয়ে যাবে, তখন কিন্তু আসলে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের লরেঞ্জ ফ্যাক্টর আছে, মানে এই টোটাল ফর্মুলা অনুসারে তখন কাজগুলো করতে হবে। কারণ আমাদের একটা জিনিস বুঝতে হবে যে টোটাল রিলেটিভিটিতে ইনভেরিয়েন্ট বলতে কি। ইনভেরিয়েন্ট বলতে একটাই, সেটা হচ্ছে লাইটের স্পিড। সো লাইটের স্পিড কখনো চেঞ্জ হয় না। ওকে, সো এমন না যে আমি যেমন ভেলোসিটি বিভিন্ন রিলেটিভ মোশনের কারণে, মানে একটা আম, কাকে আমি ডিপেন্ড করছি, প্রসঙ্গ কাঠামো, সেটার রেসপেক্টে কিন্তু আসলে ভেলোসিটি চেঞ্জ হয়ে যায়। বাট রিলেটিভিটির ক্ষেত্রে ইনভেরিয়েন্ট হচ্ছে এটাই, যে আম, আমাদের স্পিড অফ লাইট, এটা তুমি যে ধরনের ফ্রেম অফ রেফারেন্স থেকে দেখো কিনা, যে আলটিমেটলি কিন্তু আসলে না, এটা চেঞ্জ হচ্ছে না। ওকে, অ্যান্ড এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি অবজারভার। যে রিলেটিভিটির ক্ষেত্রে অবজারভার খুবই মানে খুবই ইম্পর্টেন্ট, যে অবজারভার কি, তার উপর ডিপেন্ড করে তোমার ইভেন্টটা চেঞ্জ হয়ে যায়, মানে ইভেন্টের যে ডেফিনেশন সেটাই চেঞ্জ হয়ে যায়। তার মানে অবজারভার, একজন অবজারভার বলে যে হ্যাঁ, যে কাইন্ড অফ আমি দেখছি যে কোন একটা লেন্থ সেটা কি হচ্ছে, আহ একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যে এটা একটা সিনারিও এমন, এটা, আচ্ছা, এটা একটা স্পেস, আর এখানে একটা টি শেপ ব্লক। ওকে, টি শেপ ব্লক, সেটা হচ্ছে এখানে চলে যাবে। তো এর স্পিড হচ্ছে কি একদম ধরে নিচ্ছে এটা 0.86, মানে সি এর খুবই কাছাকাছি, এই ধরনের বুঝতে পারলাম। তো এটা একটা ফেমাস প্রবলেম অ্যাকচুয়ালি। প্রবলেম এখানে অ্যান্ড থাকে। সো আরো কিছু সিনারিও থাকে, সিনারিও থেকে লাস্ট কোয়েশ্চেন মানে এভাবে করে যে এটা কি হচ্ছে, এই যে পিঁপড়াটা থাকে, অ্যান্ড কি মারা যাবে না বেঁচে থাকবে। সো এটার অ্যাকচুয়াল আবার এখানে দেওয়া থাকে, এটা এল হবে, এটাও এল দেওয়া থাকে, হ্যাঁ, সবকিছু ঠিক আছে, এসব কিছু বলে দেওয়া থাকে। তো হ্যাঁ, আলটিমেটলি যেটা হয় এখানে মারা যায়, এটা একটা প্যারাডক্স টাইপের কোয়েশ্চেন। ওকে, এটা তোমরা দেখে নিতে পারো। তো এইখানে তুমি যদি এই অবজারভের থেকে চিন্তা করো, তাহলে তুমি দেখবে যে এই এখানে যে হুল ছিল, সেটা হয় ছোট হয়ে যাচ্ছে না হয় বড় হয়ে যাচ্ছে। আবার তুমি যদি এই অবজারভার থেকে মানে এখান থেকে তুমি অবজার্ভ করো, তুমি তখন দেখবে যে হ্যাঁ, এই লিঙ্কটা হয় বড় হয়ে যাচ্ছে, আদারস ছোট হয়ে যাচ্ছে। এখন বড় হয় না ছোট হয় সেটা তোমরা আসলে রিলেটিভিটি পড়লেই বুঝতে পারবে। ওকে, আর হচ্ছে লাস্ট অফ অল এই যে ইনভ্যারিয়েন্স, এটাকে চেক করা, যে কোনটা আমাকে কখনো চেঞ্জ হয় না, এই বিষয়টাকে বুঝতে পারা। আচ্ছা, দেন হচ্ছে লাস্ট অফ অল আমরা স্কিলস দেখবো, যেটা হচ্ছে ইউনিভার্সাল স্কিল, সেটা কি, যে ডাইমেনশনাল অ্যানালাইসিস, এইটা একটু করতে পারা। অনেক সময় হয় কি, যে আমি কোনো রকম ভাবে অ্যাপ্রোচ করতে পারছি না, যেটা প্রবলেম দেওয়া আছে, খুবই বিদঘুটের কোন একটা ইকুয়েশন দেওয়া, এমন কিছু দেওয়া, যে আমি কিছু বুঝতেই পারছি না। তখন যদি কিছু যে টার্মগুলোকে আমরা ডাইমেনশনাল অ্যানালাইসিস করতে পারি, তো ডাইমেনশনাল অ্যানালাইসিস করে দেখলাম যে না, এটার যে এক্সাক্ট ডাইমেনশন সেটাকে তো আমি চিনি, সেটা একটা ফোর্সের ডাইমেনশন, সেটা হতে পারে এটা একটা এনার্জি ডাইমেনশন। তো এইভাবে তুমি একটা আইডিয়া করতে পারো। একটা হচ্ছে লিমিটিং কেস, যে লিমিটিং কেস একদম লোয়ার লিমিট কত হতে পারে, একদম হাইয়েস্ট লিমিট কেমন হতে পারে, এটা কাইন্ড অফ বাউন্ডিংটাকে বলছি এখানে। তো এটা তোমাকে জানতে হবে। দেখা যাচ্ছে ইনভ্যারিয়েন্স, প্রত্যেকটা জায়গায় তোমাকে ইনভ্যারিয়েন্ট কি সেটা বুঝতে হবে, মানে কোন জিনিসটা কখনো চেঞ্জ হয় না। যে চেঞ্জ হয় না, তুমি তার রেসপেক্টে যদি সবকিছু প্রকাশ করার চেষ্টা করো, তাহলে তোমার জিনিসটা ইজি হয়ে যায়। ওকে, আচ্ছা, দেন হচ্ছে এটা, আমি আবার বললাম এটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনের সিস্টেম এটা ডিফাইন করতে পারা। আচ্ছা, যেমন দেখো এখানে তুমি যদি কোনের সিস্টেমে কাজ করতে চাও, ডিফাইন করে দেখবে যে এটা থেকে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ডিফাইন করার, তুমি যদি এই পয়েন্টটাকে অরিজিন ধরো, এই পয়েন্টটাকে অরিজিন ধরো, সেটা কেন? কারণ দেখো, এই পয়েন্টের যে পজিশন সেটা কখনোই চেঞ্জ হবে না। এটা একটা স্লাইডার, এটা উপরে নিচে হতে পারে, সো এটা নেওয়া যাচ্ছে না। তো আলটিমেটলি কি দেখবে, এই মাস সেটা উপরে নিচে যেতে পারে, এগুলো তাহলে এটার রেসপেক্টে কিছু করতে পারছি না।
এই রডের যে কোনো পয়েন্ট থেকে নেওয়া যেত। বাট এটা নিয়ে সুবিধা হচ্ছে এটাই, এই পয়েন্টের সাথে বাকি সবকিছু লিঙ্ক করতে পারবো, এটা প্রথম কথা। আর এই পয়েন্টটা কখনোই চেঞ্জ হচ্ছে না। যেহেতু চেঞ্জ হচ্ছে না, এটা বলতে পারো এটা, এই পয়েন্টটা কিন্তু একটা ইনভ্যারিয়েন্ট। ওকে। আচ্ছা, তো তাহলে এই জন্য যখন আমি কোঅর্ডিনেট সিস্টেমটাকে ডিফাইন করছি, আমি এটাকে ধরে নিচ্ছি এটা হচ্ছে অরিজিন। এটা হচ্ছে অরিজিন। তো কখন কিভাবে কোঅর্ডিনেট সিস্টেমটাকে ডিফাইন করতে পারবো, মানে ডিফাইন করা উচিত, সেটাও কিন্তু তোমাকে জানতে হবে। এই যে দেখো, ডিসক্রাইবিং মোশন প্রপারলি, সো মোশনটাকে ডিসক্রাইব করা শিখতে হবে। আচ্ছা, এই কেসে দেখো, আহ তো মুছে দিই। তো এইখানে দেখো কি কি ধরনের মোশন হতে পারে, যে লাস্ট অফ অল বলা হচ্ছে কি, অ্যাঙ্গুলার ভেলোসিটি টোটাল কতটুকু কাইনেটিক এনার্জি। এইটা যদি সলভ করতে চাও তাহলে দেখবে এই মাস, এটা উপরে উঠছে। তো এই মাসের উপরে ওঠার জন্য বা নিচে নামার জন্য, মানে আমি ফার্স্ট অফ অল একটা কেস ধরে নিই তাহলে তোমাদের জন্য সুবিধা হয়। সেটা হচ্ছে কি থিটা, থিটা এটা বেড়ে যাবে, বৃদ্ধি পাবে। তো থিটা যদি বাড়তে থাকে তাহলে কি ধরনের সিনারিও হবে? থিটা বাড়তে থাকলে এই এম এটা উপরের দিকে ওঠা শুরু করবে, এই এম এটা এদিকে যাওয়া শুরু করবে, এই এম আবার উপরের দিকেও যাওয়া শুরু করবে। ওকে। আচ্ছা, আর যদি বিষয়টা এমন হতো যে না এখানে ফিক্স না, আম, এবং সিস্টেমটা হচ্ছে এমন, এটা কোন ধরনের এমন সিস্টেম রাখা যেখানে এক্সট্রা কোনো ফোর্স নেই, নিচে পড়ে যাওয়ার কথা না, তখন আলটিমেটলি যদি এখানে ঘোরানো হয়, তখন যেটা হতো ওর সেন্টার অফ মাস সেটা কখনো চেঞ্জ হতো না। মানে সেন্টার অফ মাসে যদি নেট ফোর্স জিরো হতো, তখন সবই হতো, বাট সেন্টার অফ মাসটাকে মানে এমন ভাবে চেঞ্জ হতো যাতে সেন্টার অফ মাস সেটা কখনো চেঞ্জ না হয়। ওকে। আচ্ছা, বাট এটা কিন্তু সিচুয়েশন ভিন্ন। তো আমি তাহলে কি করতে পারি? দেখো এই এম, এই এম এর এই দিকে একটা, এই দিকে একটা, মানে যখন বৃদ্ধি পাচ্ছে এইটার জন্য একটা ভেলোসিটি আছে। এই এম যখন একটা সার্কেল, এই ধরনের সার্কেলে ঘুরছে, এটা যখন তার একটা কি অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি আছে। আবার এই এম যখন উপরে উঠছে সেটার জন্য কিন্তু একটা কাইনেটিক এনার্জি আছে। তো একটা ফোর্সের মানে এই একটা এম এর জন্য কিন্তু তিনটা আলাদা আলাদা কি আছে, মানে ভেলোসিটি আছে, তিনটা আলাদা আলাদা কাইনেটিক এনার্জিও আছে। পাশাপাশি এটার জন্য আলাদা একটা কাইনেটিক এনার্জি আছে। তো এইটাই বোঝানোর চেষ্টা করলাম যে তুমি যখন মোশনটাকে ডিসক্রাইব করতে পারো কিনা, এটা তোমাকে শিখতে হবে ভালো করে। বিশেষ করে মানে আমি এটাই খুবই ইম্পর্টেন্স বলবো, যে এটাকে মানে ঠিক মতো শিখতে পারা, যে কিভাবে মোশনটাকে এক্সপ্রেস করতে হয়, ডিসক্রাইব করতে হয়। আর এটা শিখার ভালো ওয়ে কি, এটা শিখার বেস্ট ওয়ে হচ্ছে প্রবলেম সলভ করা। তুমি শুরুতে প্রবলেম সলভ করতে পারবে না, মানে দেখে বুঝবে না যে এটা কিভাবে কি করব। তো এটা একটা কথা, যে সবাই বলে আসলে প্রবলেম সলভ করো, প্রবলেম সলভ করো, শুরুতে সলিউশন দেখো না এমন কিছু। বাট এখানে একটু ঝামেলা আছে, সেটা কি, কাইন্ড অফ তোমার কাছে টাইমটা শর্ট, এটা ফার্স্ট কথা। দুই নম্বর হচ্ছে তোমার ভিতরে যদি কোনো রকম আইডিয়া না থাকে, তোমাকে যতটুকুই মানে ই করা হোক, টাইম দেওয়া হোক বা যতটুকুই চেষ্টা করা হোক, তুমি আলটিমেটলি কিন্তু কি করতে পারবে না এক্স্যাক্টলি আসলে। আম, মানে প্রবলেম সলভিং যেটা ম্যাটার করছে, তোমার যে প্র্যাকটিসটা বৃদ্ধি করা বা এটা গ্রো করা, সে ইন্টুইশনটা গ্রো হবে না। এই জন্য কিছু ইনপুট দরকার। সেই এটার জন্য কি করতে পারো, তুমি কিছু প্রবলেম দেখো, একটা প্রবলেম নাও শুরুর দিকে, একটা প্রবলেম নাও, তুমি এখানে 30 মিনিটস ট্রাই করে দেখো পারো কিনা। যে কোনো রকম পাচ্ছ না, বাট এই যে ট্রাই করা, এই ট্রাই করার মাধ্যমে তুমি অনেকগুলো সিচুয়েশনে চলে যাবে, অনেকগুলো সিচুয়েশন তোমার পাবে, মানে অনেকগুলো টপিক তোমার মাথায় আসবে। আবার কিছু কিছু টপিক তুমি মেইনলি জানতে পারবে, যেটা একটা থিওরি, এটা জানা প্রয়োজন। ধরো এমন একটা সিনারিও হলো যে একটা বডি, এই বডিটাকে ধরো এটা আসলে ভাইব্রেট করছে, এটা ভাইব্রেট করছে, এটা তুমি বুঝতে পারলে। এখন যদি ভাইব্রেট করে, ভাইব্রেট করলে কি কি ধরনের সিনারিও হয়? তো ভাইব্রেট করার ক্ষেত্রে এনার্জি, ধরো আমাকে টোটাল এনার্জি জানতে চাইলো, তো ভাইব্রেশনের ক্ষেত্রে টোটাল এনার্জি বের করতে হয় এটা তুমি জানো না, বাট বুঝতে পারছো তোমার এটা বের করলে তোমার জন্য সুবিধা হতো। এই যে তুমি জানো না, তুমি একটা নতুন টপিক পেয়ে গেলে, যে ভাইব্রেশন করতে গিয়েছিলাম, মানে ভাইব্রেশনের জন্য টোটাল কিভাবে কাইনেটিক এনার্জি বের করতে হয় বা কিভাবে এনার্জিটা বের করতে হয়, এটা তুমি আবার জেনে নিলে। বুঝতে পেরেছো? তো প্রবলেম সলভ করার মাধ্যমে তুমি এভাবে নতুন নতুন টপিক পেয়ে যাবে। এটা ফার্স্ট 30 মিনিটস গেল। এরপর কি করবে? এরপর তুমি সলিউশন দেখবে। সলিউশন দেখবে, তুমি সলিউশন দেখার সাথে মিলাবে যে আমি এভাবে চেষ্টা করেছিলাম, আচ্ছা, তো ওরা এভাবে করে নাই, ওরা অন্যভাবে করছে, এটা বুঝতে পারলাম। দেন হচ্ছে কি করলাম, যে আচ্ছা ওরা তো এই স্টেপটা নেয় নাই, কেন নেয় নাই সেটা বোঝানোর চেষ্টা করবো। আবার এই স্টেপটা নিলে কেন সুবিধা সেটা তুমি জানার চেষ্টা করো, এটা নিজে থেকে বোঝার চেষ্টা করবা। তো আমি বলবো, তুমি একটা প্রবলেম সলভ করতে শুরু সময় তুমি একটা প্রবলেম তুমি পিছনে, আর যেহেতু এই প্রবলেম গুলো কি বড় বড় প্রবলেম হয়, তো একটা প্রবলেমের জন্য আমি মোটামুটি ধরলাম যে তুমি 1.5 ঘন্টা সময় দিচ্ছ, একটা প্রবলেমের জন্য 1.5 ঘন্টা সময় দিচ্ছ। এর মাঝখানে তাহলে তোমার 30 মিনিটস এইটা থাকবে প্রবলেমটা নিজে থেকে আহ মানে ই করার জন্য। এরপর তোমার থাকবে 1 ঘন্টা সলিউশনটাকে বোঝার জন্য।
সো এটা কিন্তু আসলে সাউন্ডস ক্রেজি যে আমি 1 ঘন্টা যা সলিউশন তো দেখে গেলে তো হয়ে গেল, এটা আমি পিছনে 1 ঘন্টা দেওয়ার মানে এটা কি? তো এটা বোঝানোর চেষ্টা করছি এমন, কিন্তু সলিউশনটাকে দেখে ফেলা মাত্র কিন্তু এটা শেষ না। সলিউশনটাকে তোমার অ্যানালাইসিস করা শিখতে হবে। একটা সলিউশন দেখলাম, এটা কেন করলো, প্রতিটা স্টেপে কেন করলো, সে কেনটা জানতে পারে তোমার জন্য ইম্পর্টেন্ট। তো তুমি যখন কেনটা জানতে পারবে, তুমি তখনই কিন্তু একটা নিউ প্রবলেম সলভ করতে পারবে। তো এটা আমি আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। সো এভাবে তোমরা আসলে সলিউশন গুলাকে কি করবে, অ্যানালাইসিস করার চেষ্টা করবে। আচ্ছা, দেন কি করতে পারো, ওই সলিউশন হওয়ার পর মানে সলিউশন দেখার পর প্রত্যেকটা স্টেপ কি করে একটু চেষ্টা করবে যে এইটাকে একটু চেঞ্জ করি, অন্যভাবে করা যেত কিনা। আর এটা যদি চেঞ্জ হতো তাহলে সিচুয়েশনটা কেমন হতো। এইভাবে তোমরা আসলে বিভিন্ন কোয়েশ্চেন করে 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 এইভাবে তুমি চেষ্টা করতে পারবে। সো এটা সবসময় করতে যাও না, সবসময় করতে গেলে আলটিমেটলি দেখবে যে আসলে তোমার টাইমটা শর্ট হয়ে যাচ্ছে। তো শুরু দেখে তুমি যখন চেষ্টা করছো তখন তুমি এভাবে কয়েকটা প্রবলেম সলভ করতে পারো। দেন হচ্ছে সফট স্কিল। এটা কি, এগুলো আলটিমেটলি তোমার আসলে থিওরি বা ফিজিক্সের সাথে রিলেটেড না। বাট এগুলো তুমি যদি জানা থাকে, মানে এগুলো তুমি হালকা পাতলা যদি প্র্যাকটিস করতে পারো, তাহলে তুমি দেখবে যে তুমি ফিজিক্সের প্রবলেম গুলো সলভ করার জন্য একটা ভালো থ্রাস্ট পেয়ে যাচ্ছ। ওকে। আচ্ছা, যেটা হচ্ছে প্রবলেম ইন্টারপ্রিটেশন স্কিল। মানে এমন হয় যে আমি প্রবলেম পড়লাম, পড়ে কিছুই বুঝতেছি না, মানে প্রবলেম পড়তেছি বুঝতেছি না। এমন যদি হয় না, প্রবলেমটা পড়লাম বুঝতে পারলাম, দেন আমি হয়তো একটা সিনারিও ক্রিয়েট করতে পেরেছি, এখন আমি প্রবলেমটা সলভ করবো, বাট আমি শুরুতেই কিছু করতে পারছি না। এইটার জন্য ঝামেলা হচ্ছে ইন্টারপ্রিট করতে পারি না। তো এটার বেসিক প্রবলেম কি, একটা হচ্ছে ইংলিশে দেওয়া থাকে, ইংলিশে ঝামেলা হয়। আচ্ছা, একটা হচ্ছে প্রবলেমটার ল্যাঙ্গুয়েজটা একটু ক্লামজি থাকে। তো এটা ওভারকাম করার মানে সলিউশন কি, এটা ওভারকাম করার সলিউশন হচ্ছে একমাত্র ই করতে পারে, কোয়েশ্চেন দেখা, প্রচুর প্রচুর কোয়েশ্চেন দেখা। সো প্রচুর প্রচুর কোয়েশ্চেন দেখা, এটা ফার্স্ট অফ অল স্টার্ট করো তোমার ন্যাশনাল থেকে, ন্যাশনাল কোয়েশ্চেন গুলো দেখো, ফার্স্ট ইয়ার ন্যাশনাল কোয়েশ্চেন গুলো দেখো, বুঝতে পারো কিনা। আচ্ছা, এরপরে কি দেখতে পারো, এরপরে রিসোর্সেস আছে এখানে আমাদের দেখবো যে অন্যান্য দেশে যে ন্যাশনাল প্রবলেম গুলো আছে সেগুলো দেখতে পারো। ইউএসএফ এর যে রাউন্ড 2 আছে সেটা দেখতে পারো। দেন হচ্ছে তোমার হংকং অলিম্পিয়াডের ক্ষেত্রে যে সেকশন 2 আছে সেটা দেখতে পারো। তো এভাবে কতগুলো দেখতে দেখলে তুমি আসলে কি করতে পারো, প্রবলেম গুলোকে নো নিড ওইটাকে সম্পূর্ণ সলভ করার প্রয়োজন নেই। জাস্ট কি করবে, তুমি দেখার চেষ্টা করবে যে তুমি প্রবলেমটা বুঝতে পারছো কিনা। প্রবলেমটা বুঝতে পারলে যে হ্যাঁ হ্যাঁ এই কথাটা জিজ্ঞেস করেছে, তুমি সলভ করতে পারো। মানে তোমার যদি মনে হয় যে না এটা সলভ করার প্রয়োজন, এটা করলে। বাট তোমার যদি মেইন মানে ই থাকে, গোল থাকে এটাকে ইমপ্রুভ করা, তাহলে তুমি বেশ কয়েকটা প্রবলেম একসাথে নিলে তুমি এটাকে প্রবলেমটা বোঝার চেষ্টা করলে। এখন ফার্স্ট অফ অল শুরুতে তুমি বুঝবে না, মানে তুমি তো বেরই করতে পারছো না, তাহলে কি করবে? সো এটা ক্ষেত্রে সবচেয়ে বেস্ট যেটা হেল্প করতে পারে, আমি অনেকগুলো সোর্সেস দেখেছি, এটার জন্য বেস্ট হেল্প করতে পারে তুমি যদি কোনো এআই কে বলতে পারো। মেইনলি হচ্ছে চ্যাট জিপিটি এটার জন্য বেশ ভালো ফ্রেন্ডলি। তুমি ওকে বলো যে প্রবলেমটা এটা এটা পড়েছি, প্রবলেমটা আসলে কি বোঝাচ্ছে এটা আমি বুঝতেছি না, আমাকে সলিউশন দিও না, জাস্ট আমাকে বলো প্রবলেমটা অ্যাকচুয়ালি কি বোঝানোর চেষ্টা করছে। দেন তুই বলো যে, তখন সে কতগুলো পয়েন্ট বলে দিবে যে এই পয়েন্টটাকে এটা জিজ্ঞেস করেছে, এটা জিজ্ঞেস করেছে, এটা জিজ্ঞেস করেছে। তুমি আবার ফার্দার কোয়েশ্চেন করো, তুমি যেগুলো মানে বুঝতে পেরেছো তুমি কিভাবে বুঝেছো, এখানে কোন ওয়ার্ডটা এটা বুঝিয়েছে, কোন ওয়ার্ডটা এটা বুঝিয়েছে। তখন তুমি দেখবে একটা প্রবলেমের জন্য অনেকগুলো ওয়ার্ড দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করেছে, যে ল্যাঙ্গুয়েজ যদি এমন থাকে তাহলে এটা বোঝানোর চেষ্টা করছে, এই ওয়ার্ড এটা মিনিং হচ্ছে এমন, এই জন্য তোমাকে এই ধরনের কোয়েশ্চেন করেছে। এইভাবে তুমি দেখবে, তুমি 5 থেকে 6টা প্রবলেম করার পরপরই তুমি দেখবে অনেকগুলো প্রবলেম তুমি সম্পর্কে তুমি আইডিয়া করতে পারছো। তো ফার্স্ট যেই প্রবলেম সেটা তুমি ওভারকাম করতে পারবে। ওকে। তা নেক্সট কি, ডিসিশন মেকিং করা। এটা কোথা থেকে আসবে, বিভিন্ন সলিউশন দেখে দেখে, সলিউশন দেখে দেখে তোমার এই ধরনের আইডিয়া করতে পারবে। তাই আমি সলিউশন তুমি যখন অ্যানালাইসিস করবে এইভাবে, তুমি 10টা প্রবলেম ধরো অ্যানালাইসিস করলা, তখন তুমি বুঝতে পারবে যে আসলে না, যে কোন ক্ষেত্রে আমার কি ধরনের ডিসিশন নিতে হবে। দেন হচ্ছে ভিজুয়ালাইজ করতে পারা। তো এটার জন্য ফার্স্ট অফ অল কি করতে হবে, তখন যে কোনো সিনারিও হোক, বিশেষ করে মেকানিক্স এর, ইলেকট্রোডাইনামিক্স এর এই ধরনের সিনারি গুলো যদি থাকে, তুমি ট্রাই করবে এটা একটা ফিগার ড্র করার। ওকে, ফিগার ড্র করে করে তুমি একটা ভিজুয়ালাইজ করতে পারো কিনা। যদি জিনিসটা এমন থাকে, কোন একটা ইনস্ট্রুমেন্টের কথা বলে দেওয়া আছে, কোন একটা আহ উম, আহ, এমন হতে পারে একটা একটা মেশিনের কথা বলে দেওয়া আছে, এটা ধরলাম এটা ভেলোসিটি সিলেক্টর মেশিন। সো ভেলোসিটি সিলেক্টর এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, সো এটা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করলাম। আচ্ছা, সাইক্লোট্রন এটা একটু দেখার চেষ্টা করলাম। ওকে, এই ধরনের কিছু সিনারিও তোমাদের একটু ভিজুয়ালাইজ করতে পারা। তাই এটা এটা একটু ইম্পর্টেন্ট, মানে এটা আসলে তোমার নিজে থেকে খুব বেশি মানে এটা ইনক্রিজ করার ওয়ে নেই। শুধুমাত্র একটা মাত্র ওয়ে আছে, সেটা হচ্ছে প্রবলেম সলভ করা। তুমি যত বেশি প্রবলেম সলভ করতে পারবো, মানে চেষ্টা করবা, তত বেশি তুমি আসলে আলটিমেটলি এই পেশেন্সটা ক্রিয়েট করবা। যেটা হয়
পার্সোনালি আমি যাদের কাছ থেকে জেনেছি, এবং আমার পার্সোনাল থেকে বলছি যে ওই ন্যাশনাল পর্যায়ে গিয়ে ওই অবস্থায় গিয়ে আমরা কিছু সময় গিয়ে প্যানিক করে ফেলি যে এখন কি করবো, কিছু বুঝতেছি না। বুঝতে পারছো? তো তখন আমাদের পেশেন্স থাকে না। যখন আমরা প্যানিক করে ফেলি বা আমরা পেশেন্স ধরে রাখতে পারি না, তখন আমাদের মাথা কিন্তু ঠিক মতো কাজ করছে না। যদি কাজ না করে তাহলে আমি কি হবে, মানে আমাদের এটা তো ব্রেন প্রবলেম সলভিং করা, যেটা একদম সম্পূর্ণ আমাদের মাথার কাজ। যদি আমাদের ঠিক মতো ব্রেনই কাজ না করে তাহলে আমি এটা করতে পারবো না। এই জন্য আমাকে পেশেন্স রাখতে হবে। তো এটা ডিল করার ওয়েটা কি? তো এটা ডিল করার ওয়েটা হচ্ছে এমন যে তুমি এর থেকেও কঠিন কঠিন কিছু সিনারিও দেখে যাও। সেটা কেমন? আমি বলবো জাস্ট মানে কোয়েশ্চেনটাকে বোঝার চেষ্টা করো। তুমি দুইটা ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডের কোয়েশ্চেন নাও, ফিজিক্স অলিম্পিয়াডের কোয়েশ্চেন নিয়ে তুমি এটা just বোঝার চেষ্টা করো, আচ্ছা এই ধরনের কোয়েশ্চেন বলা হয়েছে, এই ধরনের সিনারিও থাকতে পারে। কিন্তু দেখবে ইন্ডিয়ান ন্যাশনাল যে সকল কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন গুলো অনেক হার্ড হয়, আমাদের লেভেল থেকে বেশ হার্ড হয়। এবং ওইখানে ম্যাথমেটিক্স খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই জোরদার ম্যাথমেটিক্স প্রয়োজন হয়। তুমি কোয়েশ্চেন গুলো দেখলে নো নিড টু সলভ, বাট কোয়েশ্চেন গুলো দেখে তুমি একটা আইডিয়া হবে, আচ্ছা আচ্ছা এই ধরনের কোয়েশ্চেন এতটুকু হার্ড করতে পারে চাইলে। ওকে, আচ্ছা। দেন হচ্ছে অ্যাপ্রক্সিমেট করতে পারা, এটা প্রবলেম সলভিং এর মাধ্যমে আসবে। তো যত বেশি প্রবলেম সলভ করবা তত বেশি তুমি দেখবে যে একটা আইডিয়া করতে পারছো যে এতটুকু অ্যাপ্রক্স মানে এইটা হতে পারে, ওইটা হতে পারে। এই যে গেস করতে পারা এটা ইম্পর্টেন্ট। সো তুমি কি করবে, একটা প্রবলেম সলভ করলা, প্রবলেম সলভ করার পর তুমি লাস্টে একটু মানে দেখবা যে আচ্ছা এটা কিন্তু সলভ করলাম, এই ভ্যালুটা আগে থেকে অ্যাপ্রক্সিমেট করা যেত কিনা। তো তুমি দেখো কিছু কিছু দেখবা কোয়েশনে কিছু কিওয়ার্ড দিয়েছো, কিওয়ার্ড দেখে দেখে তুমি চাইলে এখানে একটা অ্যাপ্রক্সিমেট করতে পারো যে এই সিনারি হতে পারে। তুমি চাইলে এই কোয়েশনের কিওয়ার্ড দেখেই তুমি একটা লিমিটিং কেস দিয়ে দিতে পারো, একটা বাউন্ডিং করে ফেলতে পারো। আচ্ছা, আর লাস্ট হচ্ছে মেটা কগনিশন। মেটা কগনিশন বা এটা হচ্ছে এরকম যে থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং, মানে তুমি কোনো কিছু একটা চিন্তা করছো, তুমি এখন চিন্তা করবে যে আসলে ওই জিনিসটা আমি কেন চিন্তা করছি। ওকে, মানে এইভাবে একটা প্রবলেম সলভ করছো, একটা স্টেপ তুমি চিন্তা করলে, আচ্ছা এটা তো এইভাবে করা যায়, এটা তুমি বললে। বাট তখন তোমাকে আবার কোশ্চেন করবে, মানে তুমি নিজেকে কোশ্চেন করবে যে আচ্ছা এটা আমি তাহলে কেন ভাবতেছি, এটা করলে আমার লাভটা কি। তো এইভাবে তুমি করতে করতে তোমার এক্সাক্ট যে প্রবলেম সলভিং স্কিল গুলো আছে সেটা বৃদ্ধি পাবে। তো এই যে এই আমি বললাম না, এটা আসলে ফিজিক্সের সাথে রিলেটেড না, এটা ফিজিক্সের সাথে রিলেটেড না, এটা তোমার ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইভেন তোমার এডুকেশন পারপাস থেকে মানে ছেড়ে তোমার জাস্ট নর্মাল ডেইলি লাইফ, সেই ধরনের যে সকল প্রবলেম গুলো হয় সেখানেও কিন্তু আসলে এই প্রত্যেকটা স্কিলই ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই স্কিল গুলো প্রত্যেকটা জায়গাতেই ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের নিজে থেকে গ্রো হয়, এটা প্যাসিভলি গ্রো হয়। আর এইসব কথা তুমি যদি মাথায় রেখে একটু অ্যাক্টিভলি চেষ্টা করো, সেটা অনেক তাড়াতাড়ি এবং ইফেক্টলি গ্রো হবে। আমার মেইন কষ্ট হচ্ছে এভাবে যে তুমি আসলে আলটিমেটলি ইফেক্টলি কতটুকু গ্রো করতে পারছো। ওকে, আচ্ছা। দেন হচ্ছে আর যে কোনো প্রবলেম সেটাকে যদি তুমি সলভ করার চেষ্টা করো, এর আগে তুমি জিজ্ঞেস করবে যে সিস্টেমটা কি, এটা জানার চেষ্টা করবে। এখানে কোন ধরনের কোঅর্ডিনেট, যদি কোঅর্ডিনেট ইউজ হয় কোন ধরনের কোঅর্ডিনেট হেল্প করবে। যদি কোঅর্ডিনেট নাও থাকে তুমি তাও চেষ্টা করবে যে এই ধরনের কোনো কোঅর্ডিনেট ইউজ করা যেতে পারে কিনা, এটা তুমি জানার চেষ্টা করবে। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে ইনভেরিয়েন্ট কি সেটা জানার চেষ্টা করলে। সো এখানে ডিফারেন্সিয়াল ফর্ম আর ইন্টিগ্রাল ফর্ম এটা হয় কিনা এটা জানার চেষ্টা করলে। Okay? এভাবে তোমার দেখার চেষ্টা করবে। তো দেন হচ্ছে কোন মেথড তুমি আচ্ছা, অনেকগুলো ভ্যারিয়েবল প্রয়োজন হয় তাই না, মানে তুমি একটা প্রবলেম যখন তুমি সলভ করতে চাও, অনেকগুলো সিচুয়েশনের জন্য তুমি নতুন নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট করে নাও। তোমাকে বুঝতে হবে যে লেস ভ্যারিয়েবল কোথাতে থাকে এবং কোন মেথড গুলো অ্যাপ্লাই করলে ভ্যারিয়েবল গুলো ক্যান্সেল আউট হয়ে যায়, সেগুলো তোমাকে জানতে হবে। লিমিট কি ধরনের অ্যাপ্লাই করতে হবে। হুম, এই বিষয়গুলো জাস্ট মানে কোনো একটা প্রবলেম সলভ করার আগে এই বিষয়গুলো তুমি একটু মানে চেক করে নিবে যে আসলে এটা করা যায় কিনা, এটা করা যায় কিনা, তুমি টোটাল সবকিছু প্রস্তুতি নিয়ে নিবে। ওকে, আচ্ছা। তো আহ এখন দেখি আমাদের বুক সেকশন ক্যাটাগরি বি এবং সি এর জন্য। আমি এর জন্য আলাদা করে আসলে বই তেমন বলার মতো কিছু নেই। যেটা করতে পারো তুমি, এইচআর কে এই বইটাই আছে, তুমি যদি ইংলিশ সাথে মানে ইংলিশ সাথে ইউজ টু হও তাহলে এইচআর কে বইটাকে নিয়ে পড়ার চেষ্টা করো। দ্যাট মিনস ফিজিক্স এইচ বাই এইচআই কে, মানে হারি জেসি ক্রেন। এখান থেকে কিছু কিছু টপিক পড়লে আর মেইন কনসার্ন থাকবে তোমার যে এটা এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি তোমরা জাস্ট পাস্ট ন্যাশনাল প্রবলেমগুলো সলভ করলে। আর যদি পাস্ট তোমাদের প্রবলেম তোমাদের সেকশনটা সলভ করা শেষ হয়ে যায়, তাহলে তুমি কি করবে, তুমি তাহলে সি তে চলে যাবে, ক্যাটাগরি সি এরটা দেখার চেষ্টা করবে। বাট যেটা হয় 2018-এর আগে, হুম, তখন খুব সম্ভবত সি ক্যাটাগরি ছিল না। তখন সরি ডি ক্যাটাগরি ছিল না, সি ক্যাটাগরিটাই ডি ক্যাটাগরি হিসেবে থাকতো। তো তখন আলটিমেটলি মানে কোয়েশ্চেন গুলো একটু ডিফিকাল্ট হবে, ওগুলো তোমরা বুঝে চেক করতে পারো, সমস্যা নেই। তো এছাড়া বি এবং সি, সি এটা কারা, যারা হচ্ছে ধরো একদম সি ক্যাটাগরি স্টার্টিং, মানে তোমরা 9-এ পড়ো বা 10-এ পড়ো। ওকে, আচ্ছা। তো
তোমাদের জন্য মেইনলি ফার্স্ট অফ অল কি কি বই দেখতে পারো তোমরা আসলে, এই বইটার প্রত্যেকটা সেকশনেই লাগবে, সেটা কি ফিজিক্স বাই HR কে, হারিটে রেজনিক ক্রেন। তো এই বইটা তোমরা পড়বে। এখন দেখো, অনেক, এখানে আমি প্রায় 5টা বইয়ের কথা বলেছি। এতগুলো বই পড়লে টাইম তো পাবা না, তাই না? টাইম তো পাবা না। তাহলে কিভাবে করবা? তুমি সিলেবাস দেখে বইয়ের টপিক গুলো দেখে নেবে, এই টপিক গুলো আছে, তুমি টপিক গুলো জানো কিনা। যদি টপিক গুলো জানা থাকে তাহলে তো হলে। আর যদি এমন হয় যে না, টপিকটা জানি না, টপিকটা বই থেকে যদি দেখো, বই থেকে পড়ে যদি বুঝতে পারো যে টপিকটা এটা বলেছে, তাহলে তো হলে। যদি না বুঝতে পারো, তাহলে সেই টপিক নিয়ে তুমি কোনো একটা লেকচার দেখবে, ইউটিউবে অনেক লেকচার আছে। হুম। সেটা বেস্ট হয় খান একাডেমির যেই লেকচার গুলো আছে সেগুলো দেখতে পারো। বা এছাড়াও ইভেন ইন্ডিয়ান যে সকল কন্টেন্ট থাকে সেগুলো বেশ ভালো হয়। কারণ ওদের দেখা যায়, আমরা যেটা সিলেবাস বলছি, ওদের এটা নর্মাল যেই কারিকুলাম সেখানেই একই সিলেবাস থাকে। আচ্ছা, বা তুমি দেখে নিতে পারো যেখান থেকে তোমার সুবিধা হয়, ওই টপিক গুলো লেকচার দেখে নিলে। তাহলে বই নিয়ে লাভটা কি হলো? একে তো হচ্ছে তুমি টপিকস পাচ্ছ, দেন ওই লেকচারটা দেখার পর বইয়ে কিছু এক্সাম্পল প্রবলেম থাকে, সেগুলো সলভ করবে। সলভ করার পর তুমি ওইটা সলিউশনটা সেখানে দেওয়া থাকে, তুমি ওই টোটাল এক্সাম্পল থেকে সব সবার টোটাল বইটা পড়বে। তাহলে ওইখানে তোমার বলে মানে কিছু কিছু স্ট্র্যাটেজি শেয়ার করা থাকবে, যে এই প্রবলেমটা এভাবে সলভ করা হয়েছে। কারণ এটার জন্য ধরো, মানে আমি একটা সিচুয়েশন ক্রিয়েট করছি, এখানে একটা প্রবলেম ছিল, প্রবলেমটা সলভ করা হলো, এবং লাস্টে কিন্তু নিচে লিখে দেওয়া থাকে যে এই প্রবলেমটা সলভ করার মানে কি কি স্ট্র্যাটেজিজ ইউজ করা হয়েছে। তো এখান থেকে তোমরা এক্সাম্পল টাইপ গুলো করতে পারো। দেন হচ্ছে ইন্ট্রোডাক্টরি ফিজিক্স। এইটা বিশেষ করে A এবং B ক্যাটাগরির জন্য। এখানে দেখবে ইজি থেকে শুরু করে মোটামুটি হার্ড লেভেলের কিছু কোয়েশ্চেন দেওয়া থাকে। সো এখানে একদম মানে কাইন্ড অফ স্ক্র্যাচ থেকে শেখানো হয়েছে যে কিভাবে তোমাকে প্রবলেম সলভিং করতে হবে। বুঝতে পেরেছো? যাদের প্রবলেম সলভিং নিয়ে মানে একটু ঝামেলা আছে, তোমরা এই বইটাকে অবশ্যই পড়ার চেষ্টা করবে। আর এটা হচ্ছে কি ফিজিক্স অলিম্পিয়াড বেসিক টু অ্যাডভান্সড এক্সারসাইজ বাই জাপান অলিম্পিয়াড কমিউনিটি, টোটাল নামটা আমি অতটুকু কেটে দিয়েছি। তো এই বইগুলো দেখবে। আরেকটা কথা, প্রত্যেকটা বইয়ের যেই PDF আছে সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্রত্যেকটা বইয়ের PDF এর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সেখান থেকে তোমরা দেখে নিবে। তো এখান থেকে তুমি কি করতে পারো, এখানে কোয়েশ্চেন গুলো একটু ইজি হয়, মানে হার্ড হয়, সরি, ইজি হয়। কাদের লেভেলে? D ক্যাটাগরি লেভেলে এই জিনিসটা ইজি হয়। বাট তোমরা B বা C যারা আছো, তোমরা এটা দেখে নিতে পারো, সমস্যা নেই। বেশ ভালো কাজে লাগবে তোমাদের। তো এখানে দেখলে, দেন হচ্ছে মেকানিক্সের জন্য একটু স্ট্রং, মানে বেসিকটা স্ট্রং থাকা লাগে। তো তখন তোমরা এই বইটা দেখতে পারো, এটা তোমাদের জন্য, এই ক্যাটাগরির জন্য তোমাদের জন্য এটা স্যুট করবে। লাস্ট হচ্ছে এইটা দেখো, 1000 প্রবলেম সলভড ইন ক্লাসিক্যাল ফিজিক্স। তো এখানে ঠিক 1000টা প্রবলেম আছে, তোমাকে 1000টা প্রবলেম সলভ করতে হবে সেটা এমন না। তুমি 1000 প্রবলেম থেকে তুমি খেয়াল করে দেখবে যে সিলেক্টেড বলতে তুমি দেখবে যে কিছু প্রবলেম থাকে একদম ইজি, কিছু প্রবলেম থাকে খুবই হার্ড। ওগুলো দিকে তুমি যাবা না। যেগুলো প্রবলেম গুলো দেখবে যে না মোটামুটি মিডিয়াম সাইজের, মিডিয়াম লেভেলের, তুমি সেগুলো তুমি দেখতে পারো। ওইভাবে করে সবগুলো দেখার প্রয়োজন নেই, তুমি জাস্ট টপিক গুলো দেখবে। এখানে এই এই ক্লাসিক্যাল ফিজিক্সের আন্ডারে তো অনেকগুলো টপিক আছে, সেই টপিক থেকে, প্রত্যেক টপিক থেকে তুমি 5টা 10টা করে তুমি প্রবলেম সলভ করবে, এটাই জাস্ট। আচ্ছা, দেন তাহলে আলটিমেটলি এই প্রবলেম পাশাপাশি তুমি কি কি নিয়ে প্রবলেম সলভ করবে? তোমার জন্য লাস্টে রিসোর্সেস আছে, এই যে রিসোর্সেস গুলো। তো এখান থেকে যারা A এবং B ক্যাটাগরির জন্য আছো, তোমাদের জন্য আসলে এই রিজিওনালের যে পার্ট B থাকে, যেমন এই 24 থেকে তো আমাদের আসলে রিজিওনাল টোটাল MCQ করছে। বাট এর আগে রিজিওনাল MCQ ছিল, এবং একটা পার্ট B তে এটা লং প্রবলেম গুলো ছিল। সো ফার্স্ট অফ অল তুমি রিজিওনাল লং প্রবলেম গুলো শেষ করলে, এরপর কি করলে? এরপর তুমি ন্যাশনাল গুলো শেষ করলে। ওকে। আচ্ছা, এখানে লিখে লিখে দেওয়া উচিত ছিল। সো এইটার পরপরই হচ্ছে BDPHOর যে ন্যাশনাল প্রবলেম গুলো আছে, ন্যাশনাল প্রবলেমস, ন্যাশনাল প্রবলেম গুলোকে সলভ করতে হবে। আগে আমাদের নিজের প্রবলেম গুলোকে আমরা সলভ করতে পারি, এইটা শিখতে পারলে দেন হচ্ছে আমরা অন্য দেশে চলে যাব। দেন এই যেখানে একটা সিরিয়াল সাজানো হয়েছে, এটা মোটামুটি কাইন্ড অফ ডিফিকাল্টি লেভেলেই সাজানো হয়েছে, যে এটা থেকে এটা ডিফিকাল্ট এভাবে। তবে এই দুইটা কাইন্ড অফ সিমিলার। ইউএসএ তে একটু হালকা ডিফিকাল্ট হয়, ইন্ডিয়ানটা মোটামুটি ডিফিকাল্ট হয়। ওকে। যারা হচ্ছে অনলাইন ফিজিক্স অলিম্পিয়াড, এটা একটু আলাদা বিষয়। তো এইটার ক্ষেত্রে দেখবে যে তোমাদের ইনভাইটেশনাল যে সকল প্রবলেম থাকে, ইনভাইটেশনাল সেকশন থাকে, সেখানে তুমি এটা দেখে নিতে পারো। তো A এবং B ক্যাটাগরি তোমাদের জন্য ফার্স্ট অফ অল রিজনাল প্রবলেম গুলো সলভ করো, এবং ন্যাশনাল প্রবলেম গুলো সলভ করো। তোমাদের ক্যাটাগরি যদি শেষ হয়ে যায়, তাহলে তুমি C ক্যাটাগরিতে চলে যাও। ওকে। সেম ফর C ক্যাটাগরি। দেন যে যারা মেলে দেখছো, তো আই থিঙ্ক এটা তোমরা ম্যাক্সিমামই D ক্যাটাগরি। তো তোমাদের জন্য যে সকল বই, আমি চেষ্টা করি যতগুলো বই কম রাখা যায়, যত বই কম রাখা যায়, কারণ বই বেশি হলে আলটিমেটলি লাভ নেই। আচ্ছা, তো মেকানিক্সের জন্য তোমরা একটা বই ফলো করবে, সেটা কি কেপলার, মানে কেপলারের যে বইটা আছে,
এছাড়া ডেভিড মরিনে আছে, তোমার জন্য যেটা সুইটেবল মনে হয়, যে না আমি ডেভিড মরিনটাকে আমার জন্য মানে ইজি টু আন্ডারস্ট্যান্ড মনে হচ্ছে, তাহলে ওইটা দেখো, সমস্যা নেই। আর যদি না, যে তুমি এখন কোনটা শুরুই করনি, এখানে কোন একটাও দেখোনি, তাহলে তুমি এটা দেখতে পারো। আরেকটা কথা, তোমরা ইরোডভের যেই মানে বই আছে, প্রবলেমস ইন জেনারেল ফিজিক্স, এই বইটা আপাতত দেখার কোনো কোনো প্রয়োজনই নেই। ওকে, এই প্রবলেম গুলো বেশ সুন্দর সুন্দর প্রবলেম, বাট এটা অলিম্পিয়াড থেকে কাইন্ড অফ কিছুটা ভিন্ন, আর ওইটা করে আলটিমেটলি লাভ হয় না। সো এটা প্রয়োজন নেই। তুমি যদি অলিম্পিয়াডকে ক্র্যাক করতে চাও, তাহলে তোমাকে এই বইটা দেখা মানে এই ধরনের বইগুলো দেখা উচিত, আর ওটাকে কাইন্ড অফ আপাতত ওটাকে বাদ দাও, কারণ তোমার টাইম কম। আর যদি এমন হয় যে না, তুমি আসে টোটাল এই সিজন শেষ, তুমি নেক্সট টাইম আবার অ্যাপ্রোচ করতে চাচ্ছ, এবং তোমার মাঝখানে অনেক টাইম আছে, তখন এগুলো শেষ করার পরে তখন তুমি এটা দেখতে পারো। এবং ওইটা দেখলে অবশ্যই তোমার ইন্টারেস্ট খুব ভালো মতো বিল্ড হবে, বাট এটা এখন না। ওকে, আচ্ছা, এখন যদি করতে চাও, কাইন্ড অফ টাইম ওয়েস্ট হবে। অপটিক্স একটু কম আসে, তো তোমরা চাইলে এই বইটা দেখে মানে দেখতে পারো, অপটিক্স বাই অজয় ঘটক। তো এখান থেকে তোমরা হালকা পাতলা থিওরি কিছু প্রবলেম আছে, এগুলো দেখে নিতে পারো। এটাতে মিলে দুইটা প্রবলেম আছে, দুইটা বই আছে, এই গাইড টু ফিজিক্স প্রবলেমস পার্ট 1 এন্ড পার্ট 2। এখানে অনেকগুলো প্রবলেম দেওয়া আছে, প্রবলেম সলিউশনও দেওয়া আছে। তো তোমরা কি করবে, এই প্রবলেম গুলো থেকে প্রত্যেকটা টপিক থেকে আমি বলবো 5 থেকে 5টা করে। তো ফার্স্ট অফ অল এইভাবে একটা টার্গেট রাখো, প্রত্যেকটা টপিক থেকে 5টা করে প্রবলেম সলভ করলে। তো এখানে দেখা গেল যে টোটাল বই মিলে তোমাকে এখানে প্রায় 80টার মতো প্রবলেম তোমাকে সলভ করতে হলো। এটা গেল, তুমি তাহলে এই বইটাকে তুমি ফার্স্ট অফ অল প্রতিটা বই থেকে 5টা থেকে 6টা করে প্রবলেম সলভ করার চেষ্টা করবে, এভাবে ট্রাই করবে। আচ্ছা, তো এরপর হচ্ছে মডার্ন ফিজিক্সের জন্য, এটা হচ্ছে কেনেথ ক্রেনের এই বইটা মেইনলি অলিম্পিয়াড স্ট্যান্ডার্ডে না, এটা মানে এটা অলিম্পিয়াডকে সেন্টার করে লেখা হয়নি, এটা হচ্ছে মডার্ন ফিজিক্সকে লেখা হয়েছে। বাট এটা মডার্ন ফিজিক্সের বেসিক এইটা বিল্ড করার জন্য বেশ ভালো। তো এটা থিওরির জন্য, এটা জাস্ট থিওরি। ওকে, এটা থিওরির জন্য দেখতে পারো। এটার এক্সাম্পল প্রবলেম গুলো দেখবে, প্রত্যেকটা বইয়ের এক্সাম্পল প্রবলেম গুলো দেখলে তোমাদের ইন্টুইশন ভালো গ্রো করবে। সো এক্সাম্পল প্রবলেম গুলো দেখবে। এরপর কি, থাউজেন্ড সলভ প্রবলেমস ইন মডার্ন ফিজিক্স। এখানে তো আমি আগের মতো, যেখানে প্রায় 1000, এতগুলো দেখার প্রয়োজন নেই, মানে এতগুলো তো বলিনি, জাস্ট টপিক গুলো দেখে দেখে তোমরা এখান থেকে কাইন্ড অফ 5টা থেকে 10টা করে সলভ করলে, 5টা থেকে বা 10টা করে সলভ করলে, এভাবে গেলে দেন হচ্ছে এই বইয়ের প্রবলেম গুলাতে টাইম দিতে পারলে তো ভালো অবশ্যই। বাট এখানে টাইম দেওয়ার থেকে বেশি আমরা রিসোর্সেস গুলোতে, মানে ফার্স্ট কোয়েশ্চেন গুলোতে আমরা বেশি টাইম দিব প্রবলেম সলভিং এর জন্য। আচ্ছা, আর এই তিনটা হচ্ছে আমি লিখেছি কিসের জন্য, মেনলি তোমার ইলেকট্রোডাইনামিক্স এর জন্য বা ইলেকট্রোম্যাগনেটিজম এর জন্য। তোমরা গ্রিফিথস এর বই আছে, সেটা পড়তে পারো, বাট ওইটা থেকে অলিম্পিয়াডের জন্য পার্সোনালি বইটা ভালো। ওকে, তো এটা যেমন দেখার চেষ্টা করবে, এখান থেকে থিওরি গুলো পড়ার চেষ্টা করবে, তুমি দেখবে সবগুলো থিওরি জানো কিনা। যদি থিওরি না জানো, আবার দেখবে তুমি যদি এটা বেশি কমপ্লেক্স হয়ে যায়, অ্যাডভান্সড হয়ে যায়, তাহলে প্রয়োজন নেই। ওকে, তাহলে প্রয়োজন নেই। যে তোমার সিলেবাস আছে, ওই সিলেবাস অনুসারেই এখানে তুমি দেখবে টোটাল টপিক গুলো জানো কিনা। যদি জানা থাকে তাহলে তো ভালোই, যদি না জানা থাকে ওগুলো তোমরা দেখে 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 দিবে। আর প্রবলেম সলভিং এর জন্য এখানে দেখো, এটা কিন্তু আমার ইরোডেভ ওনারই লেখা আরেকটা বই, এটা বেসিক লস অফ ইলেকট্রোম্যাগনেটিজম। এখানে যে প্রবলেম গুলো আছে, এটা বেশ সুন্দর সুন্দর প্রবলেম দেওয়া আছে, এগুলো তুমি সলভ করতে পারলে তোমার ভালো ইন্টুইশন গ্রো হবে। হ্যাঁ, আচ্ছা, তো তুমি প্রবলেম সলভিংও শিখতে পারবে। তো এখান থেকে তুমি প্রবলেম সলভ করতে পারো। পাশাপাশি প্রবলেমস এর সলিউশন অন ইলেকট্রোম্যাগনেটিজম বাই, অ্যাকচুয়ালি নেমটা মনে নেই, এই হয় এটা ডেইন সামথিং, এল দিয়ে কারোটা নাম শুরু হচ্ছে। তো তার ক্ষেত্রে এই বইটা টোটাল ছিল, সেখান থেকে তুমি কি করতে পারো, ওইখানে বেশ কতগুলো প্রবলেম দেওয়া আছে এবং সলভ দেওয়া আছে, এখান থেকে তুমি প্রবলেম গুলো দেখতে পারো। ওকে, আচ্ছা, এগুলো তুমি করতেই পারলে, এগুলো বইয়ের বিষয় গেল। এরপর গিয়ে লাস্ট তোমার রিসোর্সেস কি কি আছে। তো যারা ডি ক্যাটাগরি আছে, অবশ্যই তোমাদের ক্যাটাগরি পার্ট 1B লং প্রবলেমস, এটা নিয়ে ফার্স্ট অফ অল সবার ক্ষেত্রে নিয়ে স্টার্ট করবে। মানে তুমি এখন ভিডিওটা দেখা শেষ করেছো, তুমি এখন এটা নিয়ে স্টার্ট করো কোনো কিছু পড়ার আগে। তো এটা নিয়ে স্টার্ট করার কারণে তুমি অনেকগুলো, তুমি দেখবা যে তোমার কাছে ইস্যু ক্রিয়েট হচ্ছে, আমি এটা পারছি না, ওইটা বুঝতে পারছি না। এই ইস্যু গুলোকে তুমি আলাদা একটা খাতায় নোট ডাউন করো, এই ইস্যু, ওই ইস্যু গুলো তুমি দেখো। আমি এখন যারা বলেছি, এই মাসে যদি এটা পড়ে যায়, তুমি যদি সলিউশন পেয়ে যাও, তাহলে সলভ করার চেষ্টা করো। ওকে, আচ্ছা, এইটা করার পরে তুমি তাহলে কোথায় চলে যাবে, ন্যাশনাল প্রবলেমস চলে যাবে। তো ন্যাশনাল প্রবলেমস তুমি মোটামুটি যদি সলভ করতে পারছো, এটা যদি হয়ে যায়, দেন তুমি কোথায় যাবে, এই আদার্স এখানে চলে যাবে। আমি মেনলি বলবো যে এই দুটাতেই ফোকাস থাকতে, এই তিনটাতেই ফোকাস থাকতে, এই তিনটাতে ফোকাস থাকতে পারলেই হবে। আর দেখো এখানে অনেকগুলো, এগুলো তো অনেকগুলো সাল আছে, তাই না? তো তোমরা ট্রাই করবে যে অ্যাটলিস্ট 4 ইয়ার্স করে তোমরা দেখবে। ওকে, 4 বছর করে প্রত্যেকটা কোশ্চেন গুলো দেখে নিলে, এত আগের দেখার প্রয়োজন নেই। সো 2020 পর থেকে যারা যারা আছে, তোমরা এখানে প্রত্যেকটা দেখে নিলে আর কি।
আচ্ছা, আর লাস্ট হচ্ছে এগুলো, এগুলো কাদের? যারা অলরেডি অনেকটা অ্যাডভান্সড, তোমরা এখানে অনেক কিছু করে ফেলেছো, তাই তো? তো এখন তোমরা কি করবে, তাহলে তোমরা এই প্রবলেম গুলোকে তোমরা দেখতে পারো। তো এখান থেকে দেখলে যেটা হবে, তোমার ভালো ভালো আইডিয়া গ্রো হবে। বাট এটা সবার জন্য না, অবশ্যই সবার জন্য না। ফার্স্ট অফ অল তোমরা এগুলো শেষ করো। এগুলো শেষ করতে পারলে তোমার যেই ধারণাগুলো হবে এটা। আর যেটা করতে পারো অবশ্য, যে তোমরা চাইলে এখান থেকে একটা বা দুইটা করে প্রবলেম, বা একটা দুইটা প্রবলেম তোমরা দেখতে পারো চাইলে। দেখলে তুমি বুঝবে যে আসলে কত লেভেলে কঠিন হতে পারে, কি কি হার্ড লেভেল হতে পারে। বুঝতে পেরেছো? এটা তোমার কাইন্ড অফ কনফিডেন্সের জন্য এটা দেখা উচিত। দেন হচ্ছে কিছু নোটস আছে। সো কেভিন জা এবং জান কালদার বেশ কিছু নোটস আছে, এটা আমি দিয়ে দিব। নোটস গুলো দেখে নিতে পারো। তবে এখানে একদম এটা ডিপেন্ডেন্ট হয়ে যেও না। এখান থেকে হালকা পাতলা আইডিয়া নিতে পারো, বাট খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেলে যেটা হবে, তুমি আলটিমেটলি ন্যাশনালে তুমি খুব বেশি একটা সুবিধা করতে পারবে না। কারণ এই প্রবলেম তারা, এই নোট যেভাবে ক্রিয়েট করা হয়েছে, এই প্রবলেম গুলো যারা আছে এইগুলো, যেটা হেল্প হয় ইন্টারন্যাশনালি হেল্প হয়। হুম। বা ক্যাম্প টেস্টে ক্ষেত্রে তখন গিয়ে হেল্প হয়, বাট ন্যাশনাল লেভেলে হয় না। বাট তারপর আমি এখানে দিয়ে দিয়েছি। সো আই থিঙ্ক এই পর্যন্তই আমাদের আজকে ভিডিওটা থাকবে। তো আমি যেটা বলার চেষ্টা করছি, এখানে অনেক কিছু বলেছি আমি। সো সবকিছুর মূল কথা, যে তোমাকে কি করতে হবে, ম্যাথামেটিক্স এই পার্টটুকুকে স্ট্রং বেস রাখতে হবে। ম্যাথামেটিক্স রাখতে হবে, এটা তোমার ফার্স্ট প্রায়োরিটি, ম্যাথামেটিক্স। দেন কি করতে হবে, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে তোমাকে ডোমেন ডোমেন ওয়াইজ থিওরি ক্লিয়ার রাখা। প্রত্যেকটা সিঙ্গেল টপিক ওয়াইজ না, ওকে, ডোমেন ওয়াইজ তোমাকে থিওরিটা কভার রাখা, যে আমি এই সম্পর্কে জানি কিনা। এমন হলো তুমি মেকানিক্স খুব ভালো পারো, তুমি ইলেকট্রোডাইনামিক্স খুব ভালো পারো, বাট তুমি থার্মোডাইনামিক্স পারো না, তুমি অপটিক্স নিয়ে তোমার কোনো ধারণা নেই, তোমার মডার্ন ফিজিক্স এর কোনো রকম ধারণাই নেই, তাহলে কিন্তু আলটিমেটলি তুমি বিপদে পড়ে যাবে। তো তুমি মেকানিক্স এ পারছো, বাট এটির সাথে রিলেটিভিটি কোনো একটা কিছু অ্যাড করে দেওয়া, বা অন্য কোনো একটা প্রবলেম অ্যাড করে দাও, তখন আলটিমেটলি গিয়ে তুমি বিপদে পড়ে যাবে। এই জন্য ডোমেন ওয়াইজ তোমার টোটাল থিওরি গুলোকে ক্লিয়ার রাখতে হবে। সো এটা তুমি কতটুকু টাইম দিতে পারো, তোমার কাছে টোটাল 3 উইক টাইম আছে। এর মাঝখানে ফার্স্ট উইকে তুমি এই বিষয়গুলোকে ক্লিয়ার করবে। ফার্স্ট উইকের মাঝখানে ম্যাথামেটিক্স এর থিওরি গুলো, ডোমেনের যে থিওরি গুলো, এইগুলোকে এখন কি করে ফেলো তোমরা, কভার করে ফেলার চেষ্টা করো। ওকে। আচ্ছা, দেন নেক্সট তোমাকে প্রচুর বেশি প্রবলেম সলভিং করতে হবে। যত বেশি প্রবলেম সলভিং করতে পারবে, তত বেশি কি করতে পারবে, আলটিমেটলি তুমি আইডিয়া করতে পারবে। সো আরেকটা কথা, দেখো তোমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমাদের প্রবলেমে কোনো রকম সলিউশন কিন্তু দেওয়া নেই কোথাও। এটা একটা প্রবলেম। যদি সলিউশন না থাকে, তুমি এটা সলভ করলে, বাট এটা ঠিক আছে না ভুল আছে এটা তুমি বুঝতে পারবে না। তো কি করতে পারো, শুরুতে আমাদের দেশটা অবশ্যই করবে, পাশাপাশি তুমি এইগুলো দেখে নাও, এই তিনটা কিন্তু, এই তিনটা আমার এখানে প্রত্যেকটারই সলিউশন দেওয়া থাকে। সো এইগুলো তুমি ট্রাই করলে এবং সলিউশন দেখে নিলে, তাহলে তুমি বুঝতে পারলে তোমার ভুল হচ্ছে না ঠিক হচ্ছে। ওইখানে তুমি আইডিয়া পাবে। তুমি যে আইডিয়া গ্রো করছো, গ্রো করার পাশাপাশি তুমি তখন আমাদের মানে তুমি এই প্রবলেম গুলো সলভ করার যে সলিউশন, মানে সলভ তুমি করেছো, তুমি বুঝতে পারবে তখন তুমি সলিউশনটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। ওকে। আচ্ছা, তো আমি তাহলে কি বলতে পারি, যে তুমি ডোমেন, যে থিওরির পাশাপাশি তুমি যদি 30% থিওরি পিছনে টাইম দাও, তাহলে তোমাকে বাকি 70% প্রবলেম সলভিং পিছনে দিতেই হবে। কারণ এই থিওরিটা স্টেবিলাইজ হয়, এই থিওরিটা বিল্ড হয় তোমার প্রবলেম সলভিং এর উপরে। সো লাস্ট কথা এটাই, যে খুব বেশি থিওরি শেখা লাগবে না, জাস্ট ডোমেন ওয়াইজ যে সকল থিওরি গুলো আছে ওগুলো জেনে নাও। ম্যাথামেটিক্স এর জন্য তোমাকে থিওরি প্লাস প্রবলেম সলভিং এটা শেখা লাগবে মাস্ট। এটা গেল। দেন হচ্ছে প্রবলেম সলভিং এ খুব বেশি টাইম দেওয়া লাগবে। তো এইটাই হচ্ছে টোটাল কিছু, সবকিছু সার কথা। আমি ভিডিওটা খুব বেশি বড় করে ফেলেছি, বাট কিছু কথা না বললেই না অ্যাকচুয়ালি, এবং কিছু কথা আমি রিপিটেশন বলেছি, বারবার বলেছি। সো দ্যাটস ওয়াই আই এম সরি। বাট আমি ট্রাই করেছি তোমাদের জন্য যতটুকু হেল্প করা পসিবল সেটার জন্য আমি চেষ্টা করেছি। এন্ড এখানে যেই সকল রিসোর্সেস দেখছো, প্রত্যেকটার লিঙ্ক, এখানে প্রত্যেকটা রিসোর্সেস এর লিঙ্ক, এবং এখানে প্রত্যেকটা বইয়ের লিঙ্ক গুলো আমার ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। ওকে। আর এছাড়াও আরেকটা হচ্ছে, আম, আচ্ছা, মেনলি এই টোটাল সবকিছুই পেয়ে যাবে। দেন আবার তোমাদের যদি কোনো ডাউটস থাকে, তাহলে আমাদের পেজে তোমরা যেভাবে নক করছিলে, তোমরা পেজে আবার জানিয়ে দিতে পারো কোন প্রবলেম আছে কিনা। সো ইন দ্যাট কেস তোমাদের টোটাল আমাদের টোটাল এই গাইডলাইন ভিডিওটা তোমরা দেখে নাও। তুমি এরপর যদি কোনো রকম প্রবলেম ফেস করো, যে না আমি এটা বুঝতে পারছি না, তাহলে আমার অবশ্যই আমাকে জানাবে। ওকে। সো টিল দেন সবাইকেই আমি বলবো যে আসলে তোমরা সবাই চেষ্টা করো, টাইম শর্ট। ওকে। সো সবাইকে গুড বাই আজকের জন্য। আসসালামু আলাইকুম।